নমস্কার, রিয়েল টক বাংলায় আপনাদের স্বাগত। শুরু করছি আজকের পডকাস্ট, নতুন এপিসোড। প্রত্যেক এপিসোডেই নতুন অতিথিরা আসেন, তাদের সাথে আলাপচারিতায় অনেক নতুন তথ্য উঠে আসে, আমরা অনেক কিছু জানতে পারি এবং আমাদের জীবনের ছোটোখাটো সমস্যার সমাধান সূত্রও কখনো বেরিয়ে আসে। আজকে আমাদের পডকাস্টের যিনি অতিথি, তিনি পেশাগতভাবে একজন অ্যাস্ট্রোলজার। তবে শুধু অ্যাস্ট্রোলজার এই পরিচিতি হয়তো সম্পূর্ণ করে না। তিনি একাধারে অ্যাস্ট্রোলজার, একাধারে বগলা দেবীর সাধক এবং একজন হিলিং স্পেশালিস্টও। চলে আসছি তার কাছে আমাদের আজকের অতিথি শ্রী সায়ন সেন। নমস্কার। নমস্কার, আপনাকে অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই আমাদের পডকাস্টে। আচ্ছা শানবাবু, আমি না আপনাকে একদম বেসিক একটা কোশ্চেন করতে চাই। বলুন। অ্যাস্ট্রোলজি কি, মানে খুব কম কথা আপনি কিভাবে ডিফাইন করেন অ্যাস্ট্রোলজিকে? দেখুন, অ্যাস্ট্রোলজির ডেফিনেশন হচ্ছে, ইংরেজিতে যদি বলি, অ্যাস্ট্রো কথার অর্থ কি? ব্রহ্মাণ্ড। মানে আমরা যেমন অ্যাস্ট্রোনমি ফিজিক্স যেমন আছে, ব্রহ্মাণ্ডে আমরা মহাকাশের মধ্যে যে বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে তার যে লজিক কথার অর্থ তো লজিক থেকে এসছে। তো এই দুটো ইংরাজিতে যে শব্দটা অ্যাস্ট্রোলজি, তাতে পুরো মানে ব্রহ্মাণ্ডের লজিক বা ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় কোনো পড়াশোনা বোঝায়। এইবার কিন্তু আমাদের যেটা সনাতনী শাস্ত্রে যেটা বলছে সেটাকে বলা হচ্ছে জ্যোতিষ। জ্যোতি প্লাস ঈশ। জ্যোতি কথার অর্থ হচ্ছে প্রকাশ, ঈশ কথার অর্থ হচ্ছে ইষ্ট, ইষ্ট কথার অর্থ ঈশ্বরের প্রকাশ। যে বিদ্যা মানুষকে ঈশ্বরের প্রকাশের দিকে নিয়ে যায় তাই হচ্ছে জ্যোতিষ। বাহ, আচ্ছা, এইভাবে আমরা কোনোদিনও জানতাম না, এটা একটা নতুন আমরা জানলাম। আচ্ছা, আপনার সাথে না কথা বলবো বলে আমি একটু পড়াশোনা করছিলাম, আই ওয়াজ ট্রাইং টু এডুকেট মাইসেলফ। এখানে আমি একটা নতুন টার্মের সাথে পরিচিত হই, যেটা আমি আগে কখনো পাইনি, ইয়ামাকালা প্রসন্নম। জামাকাল প্রসন্নম। আচ্ছা, জামাকাল প্রসন্নম হচ্ছে, এগুলো নতুন একদমই জিনিস, মানে আমাদের নর্থ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়ার জন্য, মানে আজ অব্দি তো কোনো পডকাস্ট চ্যানেলে কেউ বলেও নি বা কেউ জানেও না। নাম্বার ওয়ান জানে না। জামাকাল প্রসন্নম হচ্ছে আমাদের যেমন পরাশরী শাস্ত্রে প্রশ্ন কুণ্ডলী আমরা দেখি, সেই রকম সাউথ ইন্ডিয়াতে জামাকল একটা সিস্টেম। জামা কথার অর্থ হচ্ছে ঘন্টা। ঘন্টার হিসেবে সেখানে একটা মানুষের প্রশ্নের সঠিক অ্যাকুরেট প্রেডিকশন দেওয়া সম্ভব শুধু প্রশ্নের বিচারে, যেটা কারেন্ট ট্রানজিটের ওপরে জামা। কারণ আমাদের উপরে তো জবরদস্তি করে জর্জিয়ান ক্যালেন্ডার চাপানো হয়েছে। আচ্ছা আচ্ছা, অরিজিনাল আমাদের ক্যালেন্ডার কি বিক্রম সম্ভব। ঠিক আছে, এবার আপনারা যখন কোনো জিনিস জবরদস্তি চাপাবেন, জামা তো ওইভাবে চলে না। জামা কথার অর্থ হচ্ছে ঘন্টা। এইবার জম কি, কালের দেবতা, কেন জামাকল? তো কাল কি, সময়। তো যে ঘন্টা অনুযায়ী এখানে কাজ, যেখানে উদয়ম বলে একটা জিনিস আছে, কবিপু বলে একটা জিনিস আছে, আরুদম বলে একটা জিনিস আছে, এই তিনটে জিনিসের ছাড়াও অনেক কিছু আছে। আটটা জামা হয়, এইভাবে জিনিসগুলো থাকে। মানে বেশি বিস্তারিতভাবে জানছি না। এটা হচ্ছে একটা অ্যাকুরেট প্রশ্নশাস্ত্র, যেখানে আমরা অনেক মানুষের প্রশ্নের উত্তর দিতে পারি। এরকম সাউথ ইন্ডিয়ায় অনেকগুলো শাস্ত্র আছে, যেমন আরেকটা আছে কাশ্যপহরা, এটাতেও কাজ হয়। এরও অ্যাকুরেসি লেভেল 100%। শুধুমাত্র ওই কেপির যে হোরারি সিস্টেম বা আমার পড়াশরীর যে প্রশ্নকুণ্ডলী সিস্টেম, এছাড়াও প্রচুর প্রশ্নকুণ্ডলী সিস্টেম আছে যেগুলো দিয়েও কাজ হয়। যেমন হয়তো আপনারা এটাও শুনবেন না, এবং এখানে কেউ প্র্যাকটিসও করে না, রমাল বলে একটা শাস্ত্র আছে, রমাল অ্যাস্ট্রোলজি। আচ্ছা, এই রমাল শাস্ত্র কিন্তু আরবেও প্র্যাকটিস করা হয়, কিন্তু এই অ্যাস্ট্রোলজিটা তৈরি হয়েছে ভারতবর্ষ থেকে। ওকে। যখন দেবী পার্বতীর সাথে শিব পাশা খেলছিলেন, তো একটা পাশা হারিয়ে যায় এবং দেবী অদৃশ্য হয়ে যায়। তখন কাল ভৈরবকে ভগবান শিব ডাকেন, এবং কাল ভৈরব যখন আসেন বলে দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও গেলে। তখন কাল ভৈরবকে শিব নিজের আঙুল দিয়ে, ওই কৈলাসের আঙুল দিয়ে একটা জায়গায় গর্ত করে দেন, যেখানে একটা লাইন ছিল আর একটা বিন্দু ছিল। এই একটা জিরো মানে 1 এবং 0 10 হলো। মানে 1 হচ্ছে পুরুষ জাতির প্রতীক আর 0 হচ্ছে নারী জাতির প্রতীক। এখান থেকে কিন্তু সৃষ্টি হলো রামালের। রামালে যেমন আমাদের কাছে 16টা ঘর থাকে, মানে 16টা ভাব থাকে। 12টা ভাব হচ্ছে
নর্মাল অ্যাস্ট্রোলজিতে আমরা পাই 12টা ভাবের 12টা রাশি আমরা পাই, রামালের 16টা ভাব থাকে, 4টে সাক্ষীর ঘর থাকে। এইবার এই রামাল অ্যাস্ট্রোলজি শিখতে গেলে কিন্তু সব থেকে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মনের ঈশ্বরের ভক্তি লাগে। কারণ ওই অ্যাস্ট্রোলজিতে যদি কোনো প্রশ্ন, কারণ দেখুন এখানে এমন কোনো অ্যাস্ট্রোলজি নেই যে বলে দেবে চোর চুরি করে নিয়ে গেছে সেই জিনিসটা আপনি ফেরত পাবেন কিনা, বলতে পারবেন না, ঠিক আছে? চোরের দেখতে কেমন, চোর কোন দিকে গেছে, সব ওখান থেকে বলা যায়। এবং তারও নিজস্ব রামালের প্রশ্নশাস্ত্র আছে, রামালের নিউমারোলজি আছে। রামাল কিন্তু আজকের ডেটে কেউ প্র্যাকটিস করে না, হাতে গোনা, যদি ভারতবর্ষে দেখা যায় হাতে গুনে আপনি বোধহয় 5 থেকে 6 জন রামালের জ্যোতিষবিদ পাবেন। দেখুন অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সমুদ্র, আজ পর্যন্ত আমি পড়ে যাচ্ছি, আমি কিছুই শিখতে পারিনি অ্যাস্ট্রোলজি থেকে। কারণ সমুদ্র থেকে এক বিন্দু জল যদি কেউ পায়, এখন তো দেখতে পাচ্ছেন চারিদিকে যেভাবে সব স্বর্ণ পদক, বিভিন্ন রকম পদকের অ্যাস্ট্রোলজার দেখা যায়, কিন্তু যখন তারা মানুষরা যখন তাদের কাছে যাচ্ছে কোনো সমস্যা নেই, তখন তারা কি করছে 5 থেকে 7 মিনিট, তার থেকে বেশি তারা দেখাবার তাদের সময় নেই, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট 4টে করে স্টোন লিখছে। আলটিমেটলি কি হচ্ছে, আমার যে গ্রহের যে বিচারটা, একটা মানুষের কোন গ্রহের জন্য সমস্যা হচ্ছে সেটা তারা কোনোদিনও দেখে না, যে কারণে আজকে এই প্রফেশনটা বদনামের জায়গায় পৌঁছে গেছে। যারা অরিজিনাল পড়াই আমরা, কারণ আমরা নিজেরাও তো কনসালটেন্সি করছি, দেখতে পাচ্ছি, এবং বিখ্যাত বিখ্যাত অ্যাস্ট্রোলজার তাদের যে কত বড় বড় ভুল ধরা পড়ছে, কারণ তারা তো দেখছে না। আমি কারো শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না, তারা দেখছে না, তারা এই জায়গাটাকে ব্যবসার জায়গায় করে ফেলেছে। জ্যোতিষটা কিন্তু ব্যবসার জায়গা নয়। আগে কিন্তু নিয়মই ছিল যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত অবধি দেখা হবে, সেই নিয়মটা কিন্তু সাউথ ইন্ডিয়া আজকের ডেটেও মানা হয়। কিন্তু আমরা এখন পেশাদারিত্বের সাথে সন্ধ্যেবেলা দেখছি, রাত্রিবেলাও দেখছি, যে কোনো টাইমে দেখছি, কিন্তু নিয়ম হচ্ছে সূর্যের উদয় থেকে সূর্যাস্ত অবধি জ্যোতিষ দেখা উচিত। আচ্ছা, তার মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি, আমি তো পরে আর দেখি না। আমি যেমন সূর্যোদয় থেকে দেখো, এবার তো ঘুম থেকে উঠি আমি 10টা 10:30, যেমন আমার দুটোই স্লট থাকে, একটা 11টা থেকে 1টা 1:30, মাঝখানে আধ ঘন্টা 1 ঘন্টা আমি লাঞ্চ করি, তবে 3টা থেকে 5টা। সূর্য অস্ত যখনই চলে যাবে আমি কনসালটেন্সি দিই না কাউকে। ওকে, আচ্ছা, আপনি অ্যাস্ট্রোলজির বাইরেও তো আপনি একজন দেবী সাধনা করেন। তা আজকের দিনে যে মানুষ এত সমস্যায় জর্জরিত, ধরুন পারিবারিক সমস্যা আছে, কর্মজীবনের সমস্যা আছে, এছাড়া প্রেম দাম্পত্যে কোর্ট কাছারির সমস্যা আছে, এতে কি দেবী সাধনায় ফল পাওয়া যায়? দেখুন যে কোনো সাধনাতেই ফল পাওয়া যায়, কিন্তু প্রত্যেক যুগের একটা বিশেষ দেবী বা বিশেষ দেবতা থাকে। এই কলিযুগে আপনাকে যদি কোনো দেবী সিদ্ধি এবং মুখ্য দুটো প্রদান করতে পারেন, সেই দেবী হচ্ছে মা বগলামুখী। এবং মা বগলামুখী হচ্ছে 10 মহাবিদ্যার 8ম মহাবিদ্যা। ওনার অপর নাম হচ্ছে স্তম্ভিনী। মানুষের খুব ভুল ধারণা আছে, এবং আমি বিভিন্ন পডকাস্টে দেখি, এবং আমি এর আগেও একটা পডকাস্টে গিয়ে বলে এসেছিলাম, তাতে আমি কমেন্টে দেখেছি যে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কমেন্ট করেছেন। কিন্তু আজকে আপনাদের পডকাস্টে বলছি, আপনারা ভাবেন আপনাদের কাছে একটা জিনিস মানে হাওয়া ছড়িয়ে রাখা হয়েছে যে মা প্রচন্ড ভয়ঙ্করী, মা কেউ পুজো করতে পারবে না। তাহলে আপনারাই যুক্তি দিয়ে ভাবুন, আপনি প্রথম মহাবিদ্যা কালীর পুজো করছেন বাড়িতে, কালী ঠাকুর এনে তাকে ফুল দিচ্ছেন, মালা দিচ্ছেন, ধূপ দেখাচ্ছেন, করছেন তো? আপনি মা তারার কাছে দৌড়ে যাচ্ছেন, দ্বিতীয় মহাবিদ্যা, ধূপ দেখাচ্ছেন, আর তারপরের মাগুলো ভয়ঙ্করী হয়ে গেল। এটা কি কিরকম জ্ঞানের এর পরিধিটা কি? কিন্তু আমি শুনেছি বগলা দেবীর পুজো বাড়িতে করা যাবে না। হ্যাঁ, তো তারা দেবীর করা যাবে কি? সবার আগে মূর্খের দলেরা এটাই জানে না, তারা মন্ত্র যে নেবে তাকে সংসার পরিত্যাগ করতে হবে। তারা হচ্ছে তাড়ন কর্ত্রী, তাড়ন করেন উনি। বগলা কলিযুগের ব্রহ্মাস্ত্র রূপিণী, মানে ব্রহ্মাস্ত্রের যে ফল, বগলা হচ্ছে ব্রহ্মাস্ত্র রূপিণী, যে কারণে বগলাতে পরিষ্কার বলা আছে। এগুলো হচ্ছে এক ধরনের মিথ মানুষের মধ্যে ইচ্ছা করে পুশ করা হয়েছে যে আপনি পুজো করতে, আপনি কালী পুজো করতে পারবেন, সেটা 10 মহাবিদ্যার দেবী হলো না। আপনি দুর্গা পুজো করতে পারবেন, সেটা চণ্ডী হলো না। আপনি যখনই বগলার পুজো করবেন তখনই আমরা ভয় লেগে যাচ্ছে বাড়িতে। আরে বাবা, মানুষ তো এই যে রামপ্রসাদের কথাই বলি, উনি কি তন্ত্র শিখেছিলেন? উনি ভক্তিভাবে মাকে ডাকতেন। মায়ের যখন শেখানোর থাকবে, সে আপনি মায়ের যে রূপেই দেখুন, আপনার মা কখনো বেনারসি পড়ছে তো সে কালী, কখনো সে বালুচুরি পড়ছে তো সে তারা। তো মায়েরই তো রূপ। আপনি আর মা কি আপনার খারাপ করতে পারে?
লোকে বলছে মা আর মহাবিদ্যার মধ্যে ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই। এই যে প্রকৃতি, আজকে যদি ডিফারেন্সই থাকতো, আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা বগলার যে অষ্টোত্তর শতনাম, আপনি যে কোনো দেবদেবী, যে কোনো ব্রাহ্মণ, যে কোনো যারা শাস্ত্র জানে, যারা ব্যবসা করতে আসেনি, যে কোনো দেবদেবী অষ্টোত্তর শতনাম যে কেউ পাঠ করতে পারে ভক্তিভাবে। আপনি মায়ের ভক্তিভাবে পুজো করতে পারেন। হ্যাঁ, কোনটা পারেন না, যেটা ইউটিউব পডকাস্টে এসে এরা করে, আপনাকে একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনি 11 বার উচ্চারণ করবেন, 10 বার উচ্চারণ করবেন, 9 বার উচ্চারণ করবেন। আপনি কোনো দেবী মন্ত্র এইভাবে ইউটিউব থেকে নিয়ে যারা করে তাদের ক্ষেত্রে এটা ফলপ্রদ হয় না। কেন? আপনাকে একটা মন্ত্র কে দিতে পারে? আপনার গুরু ব্যতীত কেউ আপনাকে মন্ত্র দিতে পারে না। এবং সেই গুরুরও নিজের মধ্যে গুরু হবার যোগ্যতা থাকা দরকার। গুরু শব্দ কোথা থেকে এসছে? গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে রশ্মি বা আলো। যে ব্যক্তি আপনার হাত ধরে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে সেই হচ্ছে গুরু। এবং গুরুর ব্যতীত, এবং গুরু মন্ত্র আজকালকার দিনে আমি রামকৃষ্ণ মিশনেও দেখেছি এই জিনিসটা হতে। আপনারা নিজেরা এটা নিয়ে ভাববেন যে মাইকে করে 100 জন বসে আছে, আমরা মাইকে গুরু দীক্ষা দিচ্ছি বা স্লেটে লিখে দিচ্ছি, এগুলো গুরু মন্ত্র কিন্তু প্রবলেম করে। গুরু মন্ত্র শুধুমাত্র গুরু এবং শিষ্য ব্যতীত কেউ জানবে না, এটাই গুরু দীক্ষা দেওয়ার নিয়ম। আর এইভাবেই আমাদের গুরুরা আমাদেরকে দীক্ষা দিয়ে এসছেন। কিন্তু দেখুন, এখন বর্তমানে আবার গুরুর দীক্ষা দিতে হয়, গুরুর কিছু তাতে রিকোয়ারমেন্ট থাকে না। এখন তো সব কারোর 15,000 মানে 15,000, কারোর 10,000-এর সব তান্ত্রিক দীক্ষা হচ্ছে, পূর্ণাভিষেক দীক্ষা হচ্ছে, 30,000 টাকা লাগছে। ব্যাপারটা কিছুই নয়, এখন হয়ে গেছে প্রকৃত গুরু কে, গুরুর কি। আমাদের গুরুরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের সাথে করেননি। আমরা একটা হর্তুকি, নিজেদের সামর্থ্য অনুযায়ী গুরু বস্ত্র, গুরুর জন্য কিছু মিষ্টি, ফল, এটাই গুরু দীক্ষা। লাইফে আপনি যখনই গুরু দীক্ষা নিচ্ছেন, সে আপনি যে মতেই নিন, সে আপনি শাক্ত মতে নিন, আপনি শৈব মতে নিন, আপনি কৃষ্ণ মতে নিন, যেটা আপনার ইচ্ছা, যে দেবী দেবতাকে আপনি ভালোবাসেন, গুরু আপনার লাইফকে, আপনার গুরু দীক্ষা আপনার লাইফে একটা পুনর্জন্ম দেয় মানুষকে। আমরা যে এত গ্রহ নিয়ে কথা বলি, এত রাহু কেতু শনি মঙ্গল এই নিয়ে আমরা চলছি, মানুষ কি এটা জানে যদি ঠিকঠাক গুরু পাওয়া যায়, ঠিকঠাক যদি গুরু মন্ত্র, যে মন্ত্র তাকে দেওয়া হয়েছে তাকে যদি ঠিকঠাক ভাবে জপ করা যায়, অনেক গ্রহপ্রিয়া নিবারণ হয়ে যায়। কারণ গুরু তো ছাড়বে না, গুরু তো ঝগড়া করবে সেই জায়গাটাতে গিয়ে, তার শিষ্যকে বাঁচানোর জন্য সে তো আর্জি জানাবে। এই কাজই তো করে গেছেন। এবং সৎ গুরু এবং শিষ্যের মধ্যে সবসময় এই জিনিসটা থাকা উচিত, যেটা শাস্ত্র বলছে সামঞ্জস্য। গুরুও যাতে শিষ্যকে দেখতে পারে, শিষ্যও যাতে গুরুকে দেখতে পারে। কারণ গুরু প্রথা না হলে, বা গুরু বিদ্যা, গুহ্য বিদ্যা, এগুলো, এই মন্ত্রগুলো গুরু ছাড়া না শুনে যদি কেউ সাধনা করে, তাহলে কিন্তু তার কপালে দুর্গতি আছে। তাই জন্য কি উপাদান আমাদেরকে দিয়ে গেছে, ঋষিরা কি বলে গেছেন? ওনারা বলে গেছেন, বাবা তোমরা কিছু করার দরকার, তুমি ভক্তিভাবে মামা বলে ডাকো, আর যদি পারো অষ্টোত্তর শতনাম পড়ো। এর মধ্যে কোনো ক্ষতির বা কোনো রকম খারাপের কিন্তু কোনো অবকাশ নেই। বেশ, খুব ভালো লাগলো আপনার ব্যাখ্যাটা শুনে। আমার মনে হয় আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে। সত্যি তো, মায়ের আবার বিভেদ কি? মায়ের বিভেদের থেকে বড় কথা, দেখুন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আমি এই যে তোমার কাছে পডকাস্টে আপনি আমাকে ইনভাইট করেছেন, আমি এসছি, আপনি নিজেই দেখলেন পরপর আমার কল আসছে, আমি কল তুলতে পারছি না, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আজ অব্দি। আমি নিজের কল যতটা কল পারি ততটা তুলি, যতটা পারি না ততটা তুলি না। আমি সাধারণভাবে থাকতে খুব পছন্দ করি এবং যতটা পারি মানুষের হেল্প করার চেষ্টা করি। তাই আমার যারা ক্লায়েন্ট, যারা আমাকে দেখায়, তারা নিজেরাই বলে আপনি তো স্টোন তো বিক্রি করেন না। সত্যি আমি স্টোন বিক্রি করি না, আমি লিস্ট ইন্টারেস্টেড স্টোন সম্বন্ধে। একটা মানুষ, এটার নিয়ম হচ্ছে, তার যদি স্টোন কেনার ক্ষমতা না থাকে তাহলে সে কি করবে? তার যদি তাবিজ কবচ পড়ার ক্ষমতা না থাকে, তার কি কোনো প্রতিকার নেই? আচ্ছা, তাহলে আপনি কোনো স্টোন বা জেম কিছু রেকমেন্ড করেন? আমি রেকমেন্ড করি না। দেখো, যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে রেকমেন্ড করে দিলাম, তার যেখান থেকে ইচ্ছা সে কিনে নেবে। আমার তো তার কর্মে ঢুকে লাভ নেই। আপনি অ্যাস্ট্রোলজি করতে বসেছেন, আপনি পাথর যদি বেচতে পাথরের ব্যবসা করুন, অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দিন। আমি তো দেখেছি এবং নিজের লাইফে আজকে অ্যাস্ট্রোলজি প্রফেশনে আসার পেছনেই একটাই কারণ, কারণ আমি লাইফে আমি একজন কম্পিউটার সায়েন্সের
ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি MBA করেছি। 18 বছর বিভিন্ন MNC-তে আমি চাকরি করেছি, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করেছি। আমার এটা ছিল একটা প্যাশন যে আমি শিখবো, কারণ 2010 সালে একজন বিশ্ববিখ্যাত জ্যোতিষীকে আমি দেখা দিই, ওনার বাড়ি বেহালাতে, ওনার খুব নাম ডাক আছে। তৎকালীন যুগে আমার প্রায় মোটামুটি 1,35,000 টাকা, কারণ আমি ভালো চাকরি করতাম। 2011 সালের 1,35,000 টাকার উনি রেমেডি দেন। সেই রেমেডি করে আমার ভালো হওয়ার জায়গায় আমাকে একদম নর্থ ইস্ট থেকে দিল্লি পাঠিয়ে দিল। আমি ছিলাম নর্থ ইস্টে, একদম পাঠিয়ে দিল দিল্লি। আচ্ছা। আসাম থেকে একদম দিল্লি পাঠিয়ে দিল, ট্রান্সফার হয়ে গেলাম। এবং বিভিন্ন প্রবলেম আসে। তখন আমি ভাবি যে তার মানে তো আমার তো চিট হয়ে গেছে। তখন ভারতীয় বিদ্যা ভবনে দিল্লিতে প্রফেসর KN রাও স্যার পড়াতেন, ঠিক আছে। তো আমি ওনার কাছ থেকে তখন এই জিনিসটা আস্তে আস্তে শিখি। প্রথমে পড়াশোনা দিয়ে আমি শুরু করি, তারপরে জেমিনি অ্যাস্ট্রোলজি পড়ান উনি, জেমিনি অ্যাস্ট্রোলজি পড়ি। তারপর আস্তে আস্তে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান টিচারদের থেকে, কারোর থেকে KP, কারোর থেকে অগস্ত্য নারী, কারোর থেকে সপ্তঋষি নারী, কারোর থেকে দেব কেরালাম, এইভাবে শিখতে 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 লাস্টে আমি এসে ধরি লাল কিতাব, একদম লাস্ট পর্যায়ে। তারপরে তো আমার একটু মানে এই ব্যাপারে আমি কিন্তু চাকরিও করতাম এবং 9টা থেকে অনলাইনে আমি ক্লাসও করতাম, ঠিক আছে, অনলাইনে ক্লাসও করতাম। তখন জুমের এত কেউ জানতো না জুমটা কি, জুমের এত দামও ছিল। এক্স্যাক্টলি। জুমের দাম তো হলো রিসেন্টলি, যবে থেকে লকডাউন হলো তবে থেকে জুমকে লোকে সম্মান করলো। জুম কিন্তু অনেকদিন আগে থেকে ছিল। সেটা ব্যাপারটা এইটাই তো বললাম, আমার অ্যাস্ট্রোলজির জার্নিটা এইভাবে শুরু হয়েছে। মানে জুম, অনলাইন ক্লাসেস, এগুলো কেউ জানতো না। লকডাউনের পরেই এগুলো এসছে। এইবার অ্যাস্ট্রোলজিতে যখনই একটা মানুষ আসছে, এই যে আমি কথাটা বলছিলাম, অ্যাস্ট্রোলজিতে কি সলিউশন নেই? এই যে আপনি বলছেন বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সবার প্রথম অ্যাস্ট্রোলজিতে 3 রকমের জিনিস হয় দেখার জন্য। এক হচ্ছে কোন প্ল্যানেট, এমন কিছু রাশি বা ঘর আছে সেই ঘরে বসলে তার কারকত্বটা পুরো নষ্ট হয়ে যায়। তাকে বলা হয় মারণ কারক স্থান অফ গ্রহ, মানে অফ প্ল্যানেটস, মারণ কারক স্থান অফ প্ল্যানেট। যেমন আমি একটা প্ল্যানেটের কথা বলে দিচ্ছি, নইলে এটাই আবার কপি পেস্ট হয়ে অন্য পডকাস্টে চলে যাবে। যদি কোনো জাতক বা জাতিকা, যদি আমি মেষ লগ্নেরই কুণ্ডলী ধরি, অথবা মেষ লগ্ন কালপুরুষের কুণ্ডলী হলো ওটা, চতুর্থ ভাব কার ভাব? চন্দ্রের ভাব, যেখানে কর্কট রাশি বসছে। যদি কোনোভাবে বুধ সেখানে বসে যায়, তাহলে বুধ গ্রহ বলে আর কিছু থাকে না তার ক্ষেত্রে, তার লাইফে। এটা কিন্তু একদম পড়াশোনা অ্যাস্ট্রোলজি থেকে বলছি, এখানে এরা এই ব্যাপারটা জানেই না। তাকে কি করে এরা, আপনাকে দিল বুধটা বসেছে তো, চন্দ্রটা আমি বুধের একটা পান্না দিয়ে দিল, কোনো কিছু দেয়া যাবে না, নো রেমেডি নেই, প্ল্যানেট মরে গেছে। বুধ একটা বাচ্চা গ্রহ, সে মরে গেলে কি হবে? ম্যাচিওর হয়ে যাবে। একটা বাচ্চার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার থাকে না, এই ধরনের জাতক জাতিকা সেক্সুয়াল অ্যাগ্রেশন বেড়ে যাবে, তার স্কিনের ডিজিজ হয়ে যাবে। সে যদি শেয়ার মার্কেট করে, সে ভোগে চলে যাবে। যে বিজনেস করবে সেই বিজনেস ভোগে চলে যাবে। পড়াশোনাতে ফ্ল্যাকচুয়েশন আসবে, বুধের যত অপগুণ তার মধ্যে ঢুকে যাবে। তখন কারণ বুধ চন্দ্রকে সহ্য করবে না, সেই গল্পতে আমি আসছি। এবং বিবাহিত লাইফ, আমি যদি কারোর দেখি কর্কট রাশিতে বুধ বসে আছে, আমি হাত জোর করে বলে দিই যৌতুক বিচার করার সময় বিয়েটা দেবেন না। আর বিয়েটা যদি না করে লাইফে ভালো থাকবে, কারণ একদম 100% বুধ কিন্তু বিয়ে খেয়ে নেবে। এতদিন লোকে মঙ্গল নিয়ে জানতো, মঙ্গল বিয়ে খেয়ে নিচ্ছে, শনি বিয়ে খেয়ে নিচ্ছে। একটা বুধ যে কত খতরনাক প্ল্যানেট, লাল কিতাবে বুধকার নালি বলে। মানে বুধের রোজ, বুধের মতন কাজ করছে কিনা বুঝতে হবে, বুধ কার মতন কাজ করছে। কারণ গ্রহদের তো বিভিন্ন ভাগ আছে, ভাগ অনুযায়ী গ্রহরা চলে। এবং দেখুন সবকিছুরই ব্যাপার আছে। এই যে বুধ আমরা বললাম, যে এই যে রাশির কথাটা বললাম, বুধ গ্রহটা এসছে কোথা থেকে? আমাদের যে এই যে নবগ্রহ, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহুকেতু তো ছায়া গ্রহ। এবং রাহুকেতুর ডেফিনেশন হয়তো অন্য কোনো দিন আমি ব্যাখ্যা আপনাকে দেবো। প্রথম জিনিস হচ্ছে চন্দ্র নিজে একটা আনস্টেবিলিটির প্ল্যানেট। এই পরাশরী অ্যাস্ট্রোলজিতে চন্দ্রকে ভালো বলা হয়েছে, কিন্তু কন্ডিশন দেওয়া হয়েছে শুক্ল পক্ষের চন্দ্র শুভ, কৃষ্ণ পক্ষের চন্দ্র অশুভ। কিন্তু এর অনেক আগে অগস্ত্য নারীতে অগস্ত্য লিখে গেছেন, যেটা পড়ে
নন্দিনারিওতেও এসছে। চন্দ্র কিন্তু একটা আনস্টেবিলিটির প্ল্যানেট। তার 15 দিন পূর্ণিমা থাকে, 15 দিন অমাবস্যা থাকে। তাহলে সেই প্ল্যানেটটা যার নিজের স্টেবিলিটি নিয়ে কি করে ভালো হবে? চন্দ্র যেহেতু মনের কারক এবং ব্লেমেরও কারক, এবং চন্দ্র জলতত্ত্বকে ডিপেন্ড করে। এবার এই চন্দ্র মনের কারক, চন্দ্রকে দেখতে খুব সুন্দর। চন্দ্র কি করেছিল? পুরাণ বলছে, নবগ্রহ পুরাণ বলছে, চন্দ্র বৃহস্পতির পত্নী তারার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যে পুত্র সন্তানের জন্ম হয় সেটি হচ্ছে বুধ, সেটাই হচ্ছে মার্কারি। বৃহস্পতি যেহেতু একটি নিপাত ভদ্রলোক, উনি মার্কারিকে নিজের পুত্র হিসেবে স্বীকার করতে গেছিলেন। কিন্তু মানে ভাবুন, গুরুদের মধ্যে কি পলিটিক্স, দেবগুরু চন্দ্রদেব গিয়ে দেবগুরুর পত্নীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, মানে জিনিসটা কোন জায়গায় যাচ্ছে? এইবার বুধ যখন জানতে পারে যে তার অবৈধ বাবা হচ্ছে চন্দ্র, বৃহস্পতি তাকে যখন এটা জানানো হয়, প্রচুর শিক্ষিত বুধ, বুধের প্রচুর শিক্ষা, প্রচুর চঞ্চল, প্রচুর জ্ঞান। আর বুধ হচ্ছে ইনফিনিটি জ্ঞান। বুধকে লাল কিতাবে বলা হয় দুনিয়াবি হিসাব কিতাব, এই দুনিয়ার পুরো হিসাব কিতাবের মালিকও। আবার বেবাফা আশিকও বলা হয়। আচ্ছা, মানে যখন তখন কোখান দিয়ে কি খেলে বেরিয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। এইবার এই বুধের যখন জানা যায়, তখন বৃহস্পতি বলে কি অসুবিধা আছে, তো আমি তোমাকে পুত্র হিসেবে স্বীকার করি। বুধ অস্বীকার করে দেয়। বুধ বৃহস্পতিকে বলে, যে তার নিজের পত্নীকে ধরে রাখতে পারে না, যে তার পত্নীকে ধরে রাখতে পারে না, সে পরপুরুষের সাথে সম্বন্ধ করে এটা করে, সে অরিজিনাল সে তার পতির কাজটা করেনি, ফাংশন করেনি, আমি আপনাকে পিতা হিসাবে মানবো না। তখন বৃহস্পতি রেগে যায়, রেগে গিয়ে বুধকে অভিশাপ দেয়, তুমি এখন যে অবস্থায় আছো সেই অবস্থাতেই থাকবে, তোমার কখনো বৃদ্ধি হবে না। আমাদের এই যে শ্বাস, ওই জন্য বুধ একটা বাচ্চা থেকে গেছে, বুধের কোনোদিনও বয়স বাড়বে না। এবার বাচ্চা থেকে যাওয়াতে একটা বাচ্চা তো প্রোডাকশন করে আরেকটা বাচ্চার জন্ম দিতে পারে না, তাই বুধকে নিপুংসক প্ল্যানেট বলে। আচ্ছা, এখানকার যারা পড়ায়, লেখো, আমার ইনস্টিটিউটে এসেছে, আমি পড়িয়েছি তো আমি জানি, তারা এসে আমাকে এক্সপিরিয়েন্স বলছে, লেখো, কি লিখবো? বুধ নিপুংসক প্ল্যানেট। কেন নিপুংসক? একটা বাচ্চা কোনো বাচ্চার জন্ম দিতে, অরিজিনালিটি যে লেভেল থেকে আসছে জিনিসটা একটা গুরুপরম লেভেল হয়। আচ্ছা, তো এই বুধ নিয়ে যে আমরা কথা বলছি, তাহলে বুঝতেই পারলেন যে বুধের কেন এই যে নিপুংসক প্ল্যানেট বলে দিচ্ছে, কেন নিপুংসক। ঠিক সেই রকম ছায়াগ্রহ লিখলে হবে না, বোঝাতে হবে মানুষকে। প্রপার এক্সপ্লেনেশন চাই। সবার আগে কোন গ্রহ কাকে কি ডিফাইন করছে এটা তো এরা জানে না। সাউথ আসল ব্যাপারটা, দোষটাও এনাদের নয়, দোষটা হচ্ছে ঔরঙ্গজেব বা মুঘল সাম্রাজ্য। আমাদের যত বই পত্র স্ক্রিপচার ছিল নর্থ ইন্ডিয়ার, সব জ্বালিয়ে মন্দির ভেঙে তছনছ করে দিয়ে গেছে, কিন্তু সাউথে এখনো স্ক্রিপচার আছে। তামার পাতাতে লিপিগুলোতে লেখা আছে, সেগুলোরই তো মডার্ন ভার্সন আমরা পড়ছি, পড়ে লিখছি মানে আমরা লিপিবদ্ধ করছি। তাহলে ভাবুন, তাও অনেক কিছু হারিয়ে গেছে, যা তারা কতটা দূরদর্শী ছিল। একটা লোকের কি হতে চলেছে, আমি একটা ছোট্ট জিনিস বলি, বলছে শ্লোকের মধ্যে দিয়ে অগস্ত্য, যদি চন্দ্র এবং শুক্রের দুজনে কিন্তু বিপরীত শত্রু গ্রহ সংযোগ ঘটে, সংযোগ জুতিতে ঘটতে পারে, সংযোগ দৃষ্টিতে ঘটতে পারে, সংযোগ নারী দৃষ্টিতেও ঘটতে পারে, তাহলে সেই ব্যক্তির মধুমেহ রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মানে সুগারের সম্ভাবনা বাড়ে। যখন আজকে আমার কাছে কেউ আসে, আমি যখন দেখতে পাই, এর আবার ক্যান্সেলেশন থিওরিও আছে, তাকে যখন বলি সে অবাক হয়ে যায়। এটা কিন্তু বড় কোনো প্রবলেম নয়, আমি কিন্তু নিজে এটা আবিষ্কার করিনি। আজকের দিনে বলে গেছে বড় রাজনীতিবিদ হতে, মানে তাকে তো সামনাম দণ্ডভেদ জানতে হবে, তবে তো সে রাজনীতিবিদ হবে। বড়, কারণ রাজা হতে গেলে রাজার মধ্যে কি থাকা চাই? অথরিটি থাকা চাই, তার মানে তার স্থানের পাওয়ার ভালো হওয়া চাই। কিন্তু আমরা স্টুডেন্টরা কি বুঝাচ্ছি? সামনাম দণ্ডভেদের মালিককে রাহু। তাহলে সূর্যের সব থেকে ভালো মন্ত্রী কে হবে? রাহু হবে, কারণ সে দূরেরটা দেখতে পায়। গ্রহদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই, আমরা যেরকম কৃত কর্ম করছি সেই অনুযায়ী এই সূর্য হচ্ছে, সূর্যই তো বলে কে কোন প্ল্যানেটটা কোথায় বসবে, বক্রী অবস্থায় বসবে না অস্ত অবস্থায় বসবে, কোন রাশিতে কোন প্ল্যানেট বসবে ডিসাইড করে সূর্য। তাহলে সূর্য কত খতরনাক প্ল্যানেট এটা বুঝতে হবে। আজকে আমরা শুধুমাত্র নিচস্থ,
আরে নিচস্থ মানে কি? কোনো গ্রহ যদি নিচস্থ হয় তার মানে হচ্ছে তোমার মাটির নিচে পাটা রেখে চলা উচিত। গ্রাউন্ডেড থাকলে তুমি উন্নতি করবে, সেই গ্রহ তোমাকে উন্নতি দেবে। তুমি যদি হাওয়ায় ওড়ো তাহলে তো তোমার কিছু হবে না। কিন্তু এইভাবে অ্যাস্ট্রোলজি করা বা অ্যাস্ট্রোলজি বলার মধ্যেই অনেক কিছু আছে। দেখুন, একটা জিনিস হচ্ছে আপনি রেমেডি নিয়ে কথা বলছেন কিছুক্ষণ আগে, যে আপনি স্টোন দেন না, দেওয়ার দরকারই নেই, ওই স্ক্রিপচারেই বলা আছে। যেমন আমি একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি। কারোর যদি মনে করুন চন্দ্রের কোনো প্রবলেম চলছে, চন্দ্র ঘটিত কোনো প্রবলেম চলছে, একটা মুক্ত কেনারও তার কাছে পয়সা নেই। সব তো চন্দ্র মানে এখন মুক্ত, এখন আবার নতুন ঢুকিয়েছে ব্লু মুনস্টোন, নতুন ঢুকেছে ওটা মার্কেটে। ব্লু মুনস্টোন মুক্ত, ভেঞ্জুলিয়ান মুক্ত, দুনিয়ার মুক্ত, এই মুক্ত। পয়সা নেই আমার, মনে করুন, তা আমি কি করব? আমার রূপোর বালা পড়ারও পয়সা নেই, আমায় কিচ্ছু করতে হবে না। আমি প্রত্যেক সোমবার দিন কাঁচা দুধের সাথে অল্প জল মিশিয়ে সেই মিশ্রণটাকে আমার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে ভালো, আর বাড়িতে যদি না থাকে আমি কোনো মন্দিরে গিয়ে সন্ধেবেলা, সকালবেলা করলে হবে না, সন্ধেবেলা, চাঁদটা সন্ধেবেলা আসে, গিয়ে ওই দুধ যদি দিতে পারি, চন্দ্রমৌলেশ্বরের কাছে যদি চন্দ্রের বস্তুকে পাঠাতে পারি, জলতত্ত্বের রাশি হচ্ছে চন্দ্র, জলতত্ত্বের গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্র দুধও চন্দ্রেরই প্রতীক, তো দুজনকে আমি যদি মহাদেবকে দিয়ে দিই, দেবাদিদেব মহাদেব, তার এমনি চন্দ্রের পীড়া কমে যায়। এটা হতে বাধ্য। এবং 100টা যদি আপনি ছক দেখেন, তার মধ্যে 95টা ছকেই চন্দ্র পীড়িত অবস্থাতেই পাওয়া যায়। আচ্ছা, তাই? তাই তো, তাই জন্যই তো আমি মনের গতি প্রচুর, চন্দ্র তো মনের কারক, মনের গতি প্রচুর। আমাদের মেন সমস্যা কোথায়? সমস্যা তো আমাদের মনে, ইমোশনে। কারোর দেখবেন ইমোশন আমাদের মধ্যে বেশি, কারোর ইমোশন কম। চন্দ্র যাদের নিচস্থ হলে তবেই সে অ্যানালিটিক্যাল হয়। কোনো যারাই অ্যাস্ট্রোলজিতে এসছে, এগুলো রিসার্চ, এগুলো বলতে হবে মানুষের কাছে, তার চন্দ্র অতি অবশ্যই নিচস্থ। নিচস্থ মানে পীড়িত। পীড়িত চন্দ্র ছাড়া অ্যাস্ট্রোলজি সে করতে পারবে না, কারণ ডেপথে খুঁজতে হবে, ডেপথে যায় চন্দ্র। চন্দ্র যখন পীড়িত হয়, চন্দ্র ইন ডেপথ ভেতরে ঢোকে। কারণ আপনি দেখছেন, আপনি হতাশ, আপনি যখন কোনো একটা পথ পাচ্ছেন না, তখন তো আপনি পথ খুঁজবেন। আপনি যখন পথ খুঁজবেন, আপনি অনেক কিছু পড়বেন তার জন্য, আর সেটা চন্দ্রকে আনস্টেবিলিটি তো ব্লেমের প্ল্যানেট। ওই জন্য যারাই চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে, তবেই আপনি হতে পারবেন অ্যাস্ট্রোলজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আইএস হতে গেলেও চন্দ্র খারাপ থাকার দরকার আছে, মানে খারাপ হওয়ারও প্রয়োজন আছে কোনো সাকসেসের জন্য। এইবার মনে করুন কোনো একটা লোক, ছেলের আইএস হওয়ার অপরচুনিটি আছে, সে গেল বড় কোনো সুনামধন্য স্বর্ণমুকুট বিজেতা সূর্যচন্দ্র রাহু কেতুর কাছে গেল। এবার কি হয়, সেই সূর্যচন্দ্র রাহু কেতু কিছু দেখার দরকার নেই, সে ফাট করে দেখলো চন্দ্রকে একটা রেমেডি করে দিল, একটা মুক্ত দিয়ে দিল, তার যাওয়ার চান্স পাওয়ার ছিল, পুরো চান্সটা খেয়ে নিল, ড্রপ করে দিল পুরো। এই সেম জিনিস কালসর্পেও করে। কোন বিভিন্ন যোগকে বুঝতে হবে। একটা লোক যখন আপনার কাছে আসছে, তার পাস্টে কি হয়েছে 2-4টে কথা বলেই আপনি কারেন্ট সিচুয়েশনে চলে আসুন। কারেন্ট অবস্থানটাকে আপনাকে ঠিক করতে হবে, দ্যাট ইজ ইউর ডিউটি। ঠিক করতে পারলে বলুন হ্যাঁ ঠিক করতে পারবো, নইলে বলুন আপনার এখন কিছু হবে না। যারা অরিজিনাল অ্যাস্ট্রোলজার তারা বলে দেয় এখন আপনার কিছু হবে না, আপনি আমাকে এই টাইমের পর এসে বলবেন। আপনি এই ছোট ছোট রেমেডিগুলো করতে পারেন, বাট রাইট নাও কিছু হবে না। কিন্তু আমি গ্যারেন্টি সহকারে প্রতিকার, আজ অব্দি দেবী সেটি এতগুলো বাইপাস সার্জারি করেছেন, কোনো জায়গায় গ্যারেন্টি নেননি উনি। এগুলো তো প্র্যাকটিস। আমি কি বলতে পারবো যে আপনাকে আমি যেটা দিচ্ছি, আমার যেমন মনে করেন 10টা ক্লায়েন্টকে আমি একটা রেমেডি দিয়েছি, 5 জনের কিছুদিন পরে কাজ শুরু হলো, আবার একজনের 6 মাস বাদে কাজ শুরু, কিন্তু কাজ তো শুরু হবেই যদি সে মন থেকে করে। কোনো জিনিসের কোনো গ্যারেন্টি হয় না। এগুলো কি হচ্ছে, ব্যাপারগুলো কি জানেন তো, মানুষকে কেমন করে আকর্ষণ করবো, নিজের দিকে কেমন করে অ্যাট্রাক্ট করবো, ম্যাগনেটিক পাওয়ারগুলো। আর অরিজিনালি যারা জ্ঞানী হবে তাদের কাছে এমনি লোক আসবে। ওই একটা, এই যে আমি দেখতে পারি না, একটা মানুষকে 14 দিন 15 দিন ওয়েটিং এ রাখতে হয়, যে আমি 2 জনের বেশি দেখবো না, 3 জন এলে আমি দেখবো না, কারণ আমি দেখতে পারবো না। একটা মানুষের কুষ্টি দেখতে গেলে 2 ঘন্টা বেয়ার মিনিমাম টাইম লোকের চাই, 1.5-2 ঘন্টা। কত কি আছে আপনি যে মোডালিটিতেই দেখুন। আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে দেখলেও তো আপনাকে দেখতে হবে,
সাবলট দেখতে হবে, তার বার্থ টাইমের কোনো প্রবলেম আছে কিনা, তার প্রশ্নগুলোকে আপনি দেখতে হবে, তার আপনাকে যদি ক্যালকুলেশন করতে আসে, কেউ যদি এসছে আপনার কাছে যে ম্যারেজ কবে হবে, তার বাচ্চা কবে হবে, আপনাকে তো দশা অন্তর্দশা এগুলো তো ক্যালকুলেশন করতে হবে, তার স্ক্রিপ্ট বানাতে হবে। এখন তো কারোর কাছে গেলে 15 মিনিট আধ ঘন্টা। দেখুন একটা জিনিস হচ্ছে, যদি আপনাকে ইনকাম করাবার হয়, দুটো জিনিস আমি মনে করি লাইফে, যদি আপনি ইনকাম করবার জন্য অ্যাস্ট্রোলজি করেন তাহলে অ্যাস্ট্রোলজিটা আপনার দ্বারা হবে না। আর যদি আপনি এই জিনিসটা মনে করে অ্যাস্ট্রোলজিটা করেন যে মানুষের সেবা করব, তাহলে অ্যাস্ট্রোলজিটা আপনার দ্বারা হয়ে যাবে। কারণ একটা সার্টেন টাইমের পর বিভিন্ন প্ল্যানেট কিন্তু আপনাকে চেক করতে আসে অ্যাস্ট্রোলজারকে, আমাকেও করে, আজকের ডেটেও করে। যারা সত্যিকারের প্রবলেমে রয়েছে, যাদের সত্যিকারের অসহায়, তাদের থেকে আমি ফিজও নিই না অনেক টাইমে, একটা ন্যূনতম মূল্য নিয়ে তাদেরকে আমি দেখি। কেন দেখি? কারণ ও তো চেক করবে, ওটা তোমার কর্মের ফল, ও তোমাকে চেক করবে যে তোমার যে রোলিং হচ্ছে এই জায়গাটাকে আমি চেক করে দেখি যে তুমি কি করছো। যেদিন থেকে এই জিনিসটা আমি করা বন্ধ করে দেবো, সেদিন থেকে কিন্তু ওই কর্মের ফলে আমিও কিন্তু পড়তে থাকবো, আমার অ্যাস্ট্রোলজি যে প্রেডিকশনের যে ধার, যে সার্ভনেস, সেটা কাটতে থাকবে আস্তে 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 আস্তে। এখন ওরা কেন দেখতে চায় না, যারা সুনামধন্য হয়ে গেছে? কারণ এখন আর সেই ধারটা নেই। এই 3টে পাথর লিখে দিলাম, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, কি ঘেঁটে গেল তাদের ওদের জানার দরকার নেই। আমার পাশের চেম্বারে এ আছে, আপনি চলে যান, ওখানে গিয়ে আপনাকে এই পাথর আছে, এই প্যাকেজ আছে। মানুষের লজ্জা শুনে মনে হচ্ছে যে আপনারা এত বড় বড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা হয়ে আপনাদের প্রেসক্রিপশন গুলো আমার কাছে যখন নিয়ে এসে তারা দেখাচ্ছে, তারা আপনি এমন কিছু বললেন যাতে তার কনফিউশন হলো, আমি তাকে কিন্তু কাটতে পারলেন না। সে আমার কাছে এসে, আপনি তাকে দিয়েছিলেন 70-80 হাজার টাকার রেমেডি, আমি তাকে 70 টাকারও রেমেডি দিইনি, তার বাড়ির বস্তু করেই সে ভালো আছে। কিন্তু ব্যাপার হচ্ছে মানুষ নিজের ভুল করে যায়, মানুষ চিনতে ভুল হয়ে যায়, এটা তো আমাদের সাথে হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিতে কোথাও বলা নেই যে যে পয়সা নেই তাকে পাথর কিনেই পড়তে হবে, আর নইলে অ্যাস্ট্রোলজিতে কোনো সলিউশন হবে না। সমস্যা মানুষের আছে তো সমাধানও আছে, আমরা লোকেরা পড়ি না, সেইটা আমাদের হয়তো প্রবলেমের জায়গা। মানে সমস্যার সমাধান অন্যভাবেও করা যায়, একদম করা যায়। আপনি আচ্ছা, তুমি মনে করো এই জায়গাটা থেকে আপনি যদি চলে যান সাউথ ইন্ডিয়াতে, কটা লোক পাথর পড়ে। এবং সব থেকে হাসির ব্যাপার, এই যে আমি বোম্বেতে প্র্যাকটিস করি, কি এখানে কম থাকি, বোম্বেতে বেশি, সত্যি কথাই আমার ঘরে চেম্বার আছে, আমি ওখানে প্র্যাকটিস করি। এনাদের যোগ্যতা আছে বোম্বেতে গিয়ে 15 দিন এইভাবে পাথর বেচা। সেখানে আপনি যদি 50,000 টাকাও চার্জেস চান সাউথে, আপনাকে দিয়ে দেবে, ইট ইজ ইউর ফিস। বাট আপনি যেদিন পাথর বেচবেন না, কাছে টাঙিয়ে পেটাবে। কেন? ওরা স্ক্রিপচার পড়েছে, ওরা জানে। এই যে পঞ্চপক্ষী শাস্ত্র, এটাও একটা শাস্ত্র। এটা কে আবিষ্কার করেছে? অগস্ত্য মুনি। বাচ্চা বয়সেই ঢুকিয়ে দিয়েছে। যখন একটা বাচ্চা ছেলে 7-8 বছরের, সে পঞ্চপক্ষী শাস্ত্র, এত কনফ্লিকশন, এত কমপ্লিকেটেড ক্যালকুলেশনে যেতে পারবে না। পঞ্চপক্ষী শাস্ত্র দিয়েও বলা যায় নক্ষত্র আর 5টা পাখি, এবং সেই পাখি কখন খাচ্ছে, কখন ঘুরছে, কখন সে ঘুমোচ্ছে আর কখন সে মরে গেছে, এর উপরে প্রেডিকশন হয়ে যায়। মানে এই যে ঘন্টার হিসেব এবং শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের যে হিসেব, এই হিসেবগুলো করে করেও কিন্তু প্রেডিকশন হয়। আপনাকে কেউ, এই যে নবগ্রহেরই যদি কথা বলি, নবগ্রহ কেউ বলছে আপনার নবগ্রহ খারাপ। আপনি নিজে ভাবুন তো, যদি আপনার নবগ্রহ খারাপ হয়ে যায়, আপনি নিজে বেঁচে আছেন কি করে? সেটাই। মানুষের শরীরে তো 5টা তত্ত্ব দিয়ে তৈরি, অগ্নি, বায়ু, জল, আকাশ আর জল, 5টা। তো 5 তত্ত্বের মধ্যে যদি একটা তত্ত্ব আপনার থেকে বেরিয়ে যায়, আপনার বডিটা পড়ে থাকবে, শরীরের আর কোনো প্রাণের আর কোনো চিহ্ন থাকবে না। তো এই জিনিসটাই তো মানুষ করছে না। আমরা বলছি কি, আমরা বদনাম করছি লোককে, শনি খারাপ, আপনার রাহুর মহাদশা চলছে, শনি 7.5 চলছে, আপনি মাঙ্গলিক। এগুলো হচ্ছে এক একটা ধরনের ভয় দেখানোর জিনিস মানুষকে। তাহলে এই মাঙ্গলিক দোষটা কি? এটা আমি বলছি আপনাকে। সবার প্রথমে একটু মাঙ্গলিক দোষে আসার আগে বলে দিই, শনি বা রাহু, আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা ওনার যদি চলে, কারোর যদি 7.5 চলছে, কারোর যদি মাঙ্গলিক দোষ আছে, কারোর যদি শনির দাইয়া চলছে, রাহুর মহাদশা চলছে, আপনি কি তার সেটা চেঞ্জ করে দিতে পারবেন? তার প্রারব্ধ যেটা ছিল সেটাকে কি আপনি চেঞ্জ করতে পারবেন? আপনি কি তার ডেস্টিনি চেঞ্জ করতে পারবেন? আপনারা ক্লেম করেন আমরা ডেস্টিনি চেঞ্জার। অ্যাস্ট্রোলজার আর নট মেক
ডেস্টিনি চেঞ্জ, মানে অ্যাস্ট্রোলজাররা কোনোদিনও কারোর ডেস্টিনি চেঞ্জ করতে পারে না। কোনো মানুষ যে টাইমে জন্মেছে সেই টাইমে মহাকাশে যে রাশি যে যে প্ল্যানেট বসেছিল, যে যে নক্ষত্র সেখানে ছিল, সেইটাই তার বাচ্চা, তার স্ন্যাপশটটা সেইটাই হচ্ছে ছক। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার কি করতে পারে? অ্যাস্ট্রোলজার আপনার কোনো একটা জায়গায় বড় অ্যাক্সিডেন্ট ছিল, সেই অ্যাক্সিডেন্টের যে ব্যাপকতাটাকে একটু কমাতে পারে, এর থেকে বেশি কিন্তু কিচ্ছু করতে পারে না একটা অ্যাস্ট্রোলজার। এটার এক্সাম্পল দিয়েও যদি বলি, আপনি বৃষ্টিতে যাচ্ছেন, আপনার কাছে ছাতা আছে তো মাথাটা ভিজবে না, হাত পায়ে তো জল সেই লাগবে। আর আপনারা এখানে তো বলে A to Z গ্যারেন্টি সহকারে প্রতিকার। কিসের গ্যারেন্টি? নিজের জানের গ্যারেন্টি আছে। উনি যে আজকে যে কথাগুলো বলছেন, কালকে যে উনি যে বেঁচে থাকবেন, নিয় জগতে যে উনি জীবিত থাকবেন, তারই গ্যারেন্টি নেই। তো মানুষকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এইবার আসি আপনার মাঙ্গলিক দোষ কি। প্রথম কথা বলি, যতগুলো ক্লাসিক বুক আছে অ্যাস্ট্রোলজি, বৃহৎ পরাশরী হোরা প্রথম খণ্ড, বৃহৎ পরাশরী হোরা দ্বিতীয় খণ্ড, বৃহৎ জাতক, লঘু জাতক, ফল দীপিকা, ঠিক আছে, তারপরে আরো অনেক বই আছে। তারপরে যদি নারীর কোনো বই ধরি, বা কোথাও কোন বইতে লেখা আছে মাঙ্গলিক দোষ, কোন একটা বই যদি কারো রেফারেন্সে থাকে, অরিজিনাল বই হতে হবে, বইটা অরিজিনাল হতে হবে, নিজের থেকে বানানো নয়। এমনকি মনসাগরিতেও লেখা নেই, মনসাগরি জ্যোতিষশাস্ত্রেও নেই। মঙ্গল কি আগে বুঝতে হবে মানুষকে। মঙ্গল মানে একটা এনার্জি, মঙ্গল এনার্জির প্ল্যানেট, মঙ্গল কারেজের প্ল্যানেট। 12টা রাশি যে রাশিতেই বসবে একটা এনার্জির প্ল্যানেট, সেখানে একটা এনার্জির ভাইব্রেশন হবে। এবার মঙ্গল কিছু কিছু নির্দিষ্ট ঘরে সেই ভাইব্রেশনটা বেশি, কিছু ঘরে তার ভাইব্রেশনটা কম। মাঙ্গলিকের এনারা যে ডেফিনেশনটা জানেন, সেটা লগ্ন কুণ্ডলীর ওপরে জানেন, যে আপনার মঙ্গল প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি থাকে, প্রথম কথার অর্থ লগ্ন, আপনার লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল যদি থাকে, আপনি মাঙ্গলিক। তার জন্য কি করতে হবে? আপনি কি সেটা চেঞ্জ করতে পারবেন? আমরা বলি আমি মাঙ্গলিক দোষ কাটিয়ে ফেলছি, কেউ তারাপীঠে কাটাচ্ছে, কিন্তু মাঙ্গলিক দোষটি আপনি কাটাতে পারবেন? মাঙ্গলিক দোষ কেউ কাটাতে পারবে না। আর মাঙ্গলিক মঙ্গল যেখানে বসবে, আজকে মঙ্গল 10th হাউসে বসে উচ্চের ফল দেয়, তো 10th হাউসে কি মঙ্গলের কোনো ফ্যাক্টর নেই? এগুলো তো মানুষকে ইচ্ছা করে কামানোর কি করে রাস্তা বার করব। এই যে একটা মাঙ্গলিক দোষ কাটাতে যারা জানে না, তারা হয়তো অন্য, আমি একটা রেমেডি দিই যেটা করতে 20 থেকে 22 টাকা লাগে, 20 থেকে 22 টাকা, পুরো একদম অ্যাকুরেট লাগে। আমাকে আমার নিজের স্টুডেন্টরাও বলে যে আপনি মঙ্গলনাথে কেন পাঠিয়ে দেন, যে কাজটা মঙ্গলনাথে গিয়ে যদি কেউ করতে, যে একটা ভালো অর্থের প্রয়োজন আছে, সাধারণ মানুষ জানে না, এটা ওনাদের শেখার দরকার। একটা লোকের পকেটে কি আছে তুমি আগে জেনে নিচ্ছ, যে সে কি চাকরি করে, সেই অনুযায়ী তুমি রেমেডি দিচ্ছ। তোমার তো দরকার নেই জানা, তুমি তোমার ফিস নিয়ে খুশি থাকো না। তুমি যদি জ্যোতিষী হবে, তুমি যদি তান্ত্রিক হবে, তুমি যদি আচার্য হবে, তো তোমার বাড়ির নিচে লাইন থাকবে, তোমার ফোন নেবার ক্ষমতা থাকবে না, তোমাকে লোকে খুঁজতে খুঁজতে আসবে, তুমি লোকের কাছে খুঁজতে যাবে না। তো এই জিনিসগুলো তো ম্যাটার করে মানুষের লাইফে। এই যে আজকে আপনি মাঙ্গলিক নিয়ে, মাঙ্গলিককে আরো একভাবেও দেখা যায়, এটা তো লগ্ন কুণ্ডলী দিয়ে দেখা, চন্দ্র কুণ্ডলীতেও যদি মঙ্গল লগ্নে, মানে চন্দ্রের যেখানে বসে সেইখানে প্রথম ঘরে, চতুর্থ ঘরে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে বসে, তাটাও মাঙ্গলিক। আবার মাঙ্গলিকের মধ্যে আবার আংশিক মাঙ্গলিক, এরা বলে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দাও। কিরম মূর্খের মতন কথা। আমি যদি ওনাদেরই কথা বলি, একটা আগুন, একজন যদি জল হয়, জিনিসটা কি হবে? ঠিকঠাক হবে। দুটো আগুন যদি এক জায়গায়, সেখানে বিস্ফোরণ হবে সংসারে। এই যুক্তিগুলোর কোনো মাত্রাই নেই। আর এই যে 36 গুণ মিলান, সেটাই এর পেটে, এটা একটা মিথ। 36 গুণ মিলানোটা এরা শুধু করে চন্দ্রের ক্যালকুলেশনে, তো আরো ক্যালকুলেশন করতে হয়। 36 গুণের আপনাকে সবার প্রথম বিয়েটা কার সাথে হবে? একটা জাতকের সাথে একটা জাতিকার হবে। চন্দ্র তো মনের কারো, প্রথমেই তো বলে ইমোশনের কারো। আপনি ইমোশনটার বিচার করছেন। 36 18 আমরা বললাম না এ চলবে না, 36 17 বেজে বিয়ে দেবেন না কেন? মন মানসিকতার প্রবলেম। আরে বাবা, সবার আগে ব্যক্তিটাকে, সত্তাটাকে, সত্তাটাই তো লগ্ন, মানে মি আই মাইসেলফ হচ্ছে কারোর লগ্ন। তো লগ্নের সাপেক্ষে বলুন কত নাম্বার পেয়েছে। লগ্নতে আপনি যদি গিয়ে দেখেন যে নাম্বার কম আসছে, মনে প্রচুর নাম্বার পেয়ে গেছে, তো বিয়ে দিলে তো সেই জাতক অসুস্থ হয়ে যাবে সেই বিয়ে হলে।
এগুলো দেখার পদ্ধতি আছে, দুটো চ্যাটকে পাশাপাশি দেখতে হয়, এবং সব থেকে বড় জিনিস দেখতে হয় যে দুজনের মধ্যে আমরা হয়তো দেখছি কারোর ছেলেটার চোখে বিয়ের লাইফটা খারাপ, ম্যারেড লাইফটা খারাপ, কিন্তু মেয়েটার চোখে যদি ম্যারেড লাইফটা ভালো থাকে আমি তাকে বিয়ে করতে বলবো, কারণ একটা জায়গায় একদম কম্প্রোমাইজ করে যাবে জায়গাটা। কিন্তু মেয়েটার চোখেও বিয়ের জায়গাটা খারাপ, ছেলেটার চোখেও বিয়ের জায়গাটা খারাপ, আমি সেটা দেখলামই না, 36-36 কি 36-34 মিলে গেছে, আমি বললাম হ্যাঁ আপনি বিয়েটা করিয়ে দিন, 3 মাসও গেল না, বিয়েটা কেটে গেল। আচ্ছা আচ্ছা, আপনাকে ছক বিচার করা শিখতে হবে, জানতে হবে, নাক্ষত্রিক বিচার জানতে হবে, আপনার প্রচুর জিনিস। এরারা সুদর্শন চক্র, সর্বত্রভদ্র চক্র এগুলো নিয়ে আলোচনা করে, কোটা চক্র, কাল চক্র, এগুলো পড়াশোনার জিনিস। এখন ইনস্টিটিউট গুলো 15 দিন 20 দিন, আপনি বললে বিশ্বাস করবেন না, কলকাতার যে ছাতার মাথা ইনস্টিটিউট গুলো আছে একদিন করে পড়াশোনা পড়ায়, তার নাম দিয়েছে বৈদিক অ্যাস্ট্রোলজি। আরে সবই তো বৈদিক, সবই তো বৈদিক, তো পড়াশোনার অ্যাস্ট্রোলজিটা এসছে কোথা থেকে? ভিগু সংহিতা যদি না লিখতো তাহলে পরাশর কি সেইটা নিয়ে রিসার্চ করতো? অগস্ত্য মুনি, গর্গ মুনি এরা যদি সংহিতা না লিখতো তাহলে কি করতো? সপ্তঋষিরা যদি না লিখতো, পরাশর তো রিসার্চ করেছে। মেন যে ভিগুর যেমন নিজস্ব চক্র পদ্ধতি আছে, ভিগুর সরল পদ্ধতি আছে, ভিগুর নিজের দশা সিস্টেম আছে, ত্রিভাগী দশা, যেটা অ্যাডভান্স ভিগু পদ্ধতি বলে। দেখবেন এনারা বলেন যে আপনার এখন শনির মহাদশা, এই যে কিছুক্ষণ আগে ভয় দেখাচ্ছিলাম, তো সারা জীবন আপনিই ভাবুন শনির মহাদশা তো বহুত দিনের, 19 বছর, তো 19 ইয়ার্স আপনি ভুগবেন। এটা কি কোনো লজিকের কথা হলো? হলো না। ত্রিভাগী, এইটাই ভিগু বলে গেছেন। ত্রিভাগী কথার অর্থ কি? কালকে 3 ভাগে ভাগ করা। প্রথম যে কাল আসে সেটা হচ্ছে ভূতকাল, মানে অতীত। দ্বিতীয় যে কাল আসে সেটা হচ্ছে বর্তমান কাল বা প্রেজেন্ট। তারপরে কি আসে? ভবিষ্যৎকাল বা ফিউচার। এবার অতীত, তার মানে এখন যদি 19 বছরের মহাদশা হয়, আপনাকে 3 ভাগে ভিগু বলছে ভাগ করো মহাদশাটাকে, 3টে পার্টে। প্রথম পার্টটা তাহলে ক বছর করে হলো? 6 বছর 4 মাস করে আসছে, 6 বছর 4 মাস এক একটা পার্ট শনির মহাদশাতে। প্রথম পার্টে আপনি দেখলেন আপনার খুব কষ্ট হচ্ছে, এখানে কোনো রেমেডি কাজ করবে না, কারণ প্রথম পার্টটা হচ্ছে আপনার ভূকাল, মানে অতীতকালে। সেখানে আপনি যতই নীলা পড়ুন, শরীর যতই প্রতিকার করুন, কাজ করবে না। আর ওটা আমরা কেউ দেখিনি। আমরা যারা পিএলআর করি বা যারা এনএলপি করি, যারা হিপনোটাইজ করি, করে মানুষের থেকে যখন জানতে পারি তার অতীতটা তো আমাদের বুঝতে বেটার হয়। কিন্তু যতক্ষণ না আপনি পাস্ট লাইফটা জানতে পারছেন না, আপনি রেমেডি করে যাচ্ছেন পুরো শনির লাইফটা না। ওকে, এই অতীতটা কিন্তু ওই জায়গাটাকে কেউ রেকটিফাই করতে পারবে না। প্রথম 6 বছর 4 মাস কিন্তু নো রেমেডি হবে না। এইবার এলো প্রেজেন্ট। এই প্রেজেন্টের উপরে অনেক কিছু নির্ভর করে, ফিউচারটাও নির্ভর করে, ওই প্রেজেন্ট দশাটাও নির্ভর করে। আপনি এই জন্মে পরোপকার করলেন, আপনি গরিব আর্ত ভিখারীদেরকে খাবার খাওয়ালেন, অন্ধ মানুষকে দান করলেন, আপনি কুকুর বেড়ালকে সেবা করলেন, আপনার প্রেজেন্ট দশাটা ভালো যাবে। নেক্সট 6 বছর 4 মাসও ভালো যাবে, এবং তারপরে তার যে 6 বছর 4 মাস সেটাও ভালো যাবে। কিন্তু আমি কি বললাম? শনির মহাদশা খুব খারাপ আপনার জন্য, আর সে তো তখন স্টার্ট করেছে, ওটাই তো খেলা। প্রথমে যে কোনো মহাদশাতেই প্রথম যে কাজটা হবে সেটাই হচ্ছে তার অতীতকালে। তো অতীতটা তো খারাপই হবে। অতীত যদি খারাপ হয় তো এখানে তো খেলার জায়গা আছে। এই জন্য মানুষ কি বলে, আমার শনির মহাদশা চলছে, মানুষকে ইচ্ছা করে পুশ করা হয়েছে যে আপনারা এগুলো করুন। আমরা ভয় দেখাবো, এবং ভয় আমরা কেন দেখাবো? যাতে আমাদের দোকানটা ভালো মতন চলে। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, তাহলে এই যে শনির মহাদশা বললেন, এভাবে কি শনির 7.5-কেও ভাগ করা যায়? হ্যাঁ, শনির 7.5-এরও তো 3টে ভাগ। প্রথম পর্যায়েতে শনি লাটাই ছেড়ে দেয়, ফার্স্ট যে পার্টে শনি লাটাই ছাড়ে। তুই কত বাড়তে পারবি তুই বাড় লাইফে, কত ভুল তুই করতে পারিস কর। 7.5-এর প্রথম পর্যায়কে বলা হয় তাম্র, ঠিক আছে? একদম ছেড়ে দেবে, ওঠো। এইবার কি হবে? খুব উঠলেন আকাশে ঘুড়ি হয়ে, এইবার শনি লাটাইটা গোটানো শুরু করবে আপনার সেকেন্ড পর্যায়ে। ওইটাই মানুষ নিতে পারে না, এবং সবার একই রকম হয় না। যে ভালো কাজ করেছে পূর্বজন্মে, সে 7.5-তে 110% উন্নতি করবে যদি তার ঘুড়িটা ঠিকঠাক ঘোরে ফার্স্ট পর্যায়েতে। সেকেন্ড পর্যায়েতেই শনি তাকে রাজা বানিয়ে দেবে।
আমি একজন সেলিব্রিটিরই কথা বলি, আপনি অমিতাভ বচ্চনকে দেখুন, সব ছিল, সুপারস্টার ছিলেন। সোনি কিরম ভাবে চেক করলো, সোনির যখন 7.5 এলো, সোনি ওনাকে উপর থেকে একদম নিচে ডাউন করলো সেকেন্ড ফেজটায়, একদম উপর থেকে নিচে ফেললো। যদিও ওনার বন্ধু ধীরুভাই আম্বানি, যেহেতু অনিল আম্বানির উনি বন্ধু ছিলেন, ধীরুভাই আম্বানির কাছে যখন নিয়ে যাওয়া হয়, তো তখন ধীরুভাই আম্বানি ওনার লোনগুলো দিতে চেয়েছিলেন। ওনার একটা ডিসিশন ওনার লাইফটাকে ঘুরিয়ে দিয়েছিল, যে না আমি লোন নেবো না, আমি নিজে যেটা পারি করব। এটাও সোনি কিন্তু চেক করলো সেকেন্ড পর্যায়ে, যে তোমাকে আমি দণ্ড দিয়েছি, তুমি কি করো। উনি অত বড় একজন সুপারস্টার, উনি একজন জ্যোতিষীকে দেখালেন, উনি ওনাকে একটা নীলা দিয়েছেন, দেখবেন অমিতাভ বচ্চনের হাতে এখনো আছে। এবার ওই নীলাটা অমিতাভ বচ্চন এফোর্ড করতে পারেন, ওই নীলাটা আপনি এফোর্ড করতে পারবেন না। কিন্তু তার আগে তাকে যে বিধানটা দিয়েছে, লীলাটা অনেক পরে দিয়েছে, যে তুমি যা কাজ পাবে সেই কাজটাই তুমি নেবে। অত বড় একটা সুপারস্টার এসে যখন কন বনেগা করোড়পতির মধ্যে টিভি চ্যানেলে রিয়েলিটি শো করবে, এটা কেউ ভাবতে পারেনি। আর ওই রিয়েলিটি শো করার পর থেকে ওনাকে সোনি যেমন নিচে ফেলেছেন, এটাকে বলায় লোকে, ওরা অনেকেই রাজা হয়, রাজা হয়ে নিচে রং হয়ে পড়ে যায়, কিন্তু রং থেকে আবার যে রাজা বাদশা তৈরি হয়, ওটাই দেখায় সোনি। যে কারণে সোনি যখন কাউকে পয়সা দিতে আসে, তখন সে টাকা কোটিতে দেয় না, সোনি টাকা দেয় আরবে। আচ্ছা আচ্ছা। যত আজ অব্দি কোটিপতি আছে তাদেরকে, এই যে কেতু, কেতু নাকি কাটিং এর দেবতা, কেতু ডিট্যাচমেন্টের, আর কেতুর ভালো গুণগুলো বলতে হবে না। এই যে শনি প্লাস কেতু, সন্ন্যাস যোগ বলে দেয় হঠাৎ করে, সন্ন্যাস যোগ, কর্মহীন যোগ। তো সন্ন্যাসীদের কত পয়সা আজকালকার দিনে, বাবা বাগেশ্বর ধামের কত পয়সা, কোন গাড়ি করে চলে বেড়ায়, মানুষকে বুঝতে হবে। এবার যদি কেউ কেউ বলে দিলাম সন্ন্যাস যোগ, সে তো ভয় পেয়ে যাবে। তাহলে কি দিতে হবে, তোমাকে একটা কবচ করতে হবে, মহামৃত্যুঞ্জয় কবচ, নইলে তোমার এই দোষ খণ্ডন করাবো, এই কবচ করো। কর্মের তোমার একটা শনির চলছে, একটা কালীর কবচ দিতে হবে। তো এই তো কাজ। কারোর বাড়িতে গেলাম বাস্তু ভিজিট করতে, আপনার বাড়িতে না 4-5টা ভূত দেখতে পাচ্ছি। আজকাল মানুষ ভূতও দেখতে পায়, আর অরিজিনাল ভূতেরাও মানে বুঝে গেছে যে এরা কি, মানে এরা নিজেরা হচ্ছে ভূত, মানে যাকে পাচ্ছে। এখন আমার নতুন একটা সাবজেক্ট এসেছে, শুনে থাকবে, ডেমোনোলজি। ঠিক আছে, উইচক্রাফট, ওয়াকা। ভাই এত ডেমোনোলজি, ওয়াকা, এদের বাবা যে বসে আছে আমাদের ইন্ডিয়ান তন্ত্রের মধ্যে, সেগুলোকে নিয়ে কালচার না করে ওদের ডেমোনোলজি পারবে তো? একটা অঘরী ক্রিয়া হয়ে গেলে, একটা বগলার ক্রিয়া হয়ে গেলে তাকে উল্টো করতে। কারণ যেখানে বাবা মা বসে ওইখানে কিন্তু ভূত পিশাচরা কিচ্ছু করে না, তারা সাইড দিয়ে দূরে থাকে। আর বাবা মার বসারও দরকার নেই। আবার দেখবেন এখন কারো কারো ওপর কালী ভর করছে, মনসা ভর করছে, মানে কালীকেও বানিয়ে দিচ্ছে ব্যবসার জায়গা। আরে তুমি কি তার একটা পায়ের যদি নগণ্য ধুলো যদি তোমার বডিতে পড়ে না, তুমি ওখানেই শেষ। তোমার এইখান থেকে তুমি উদ্ধার হয়ে তুমি ছাই ভস্ম হয়ে যাবে তুমি ইনস্ট্যান্ট। আর তোমার বডিতে কালী আর বডি মাইনি, উনি মা, উনি এসে তোমার কাছে নামবেন, তোমার এই নোংরা শরীরে উনি নামতে যাবেন। তাহলে তো সবার আগে বামা খেপার শরীরে নামতে পারতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শরীরে নামতে পারতেন। তোমরা কি বাবা কি লোকনাথ বাবার থেকে উপরে? আপনারা কি নিজেদেরকে মনে করছেন আপনার? এগুলো মানুষ তো, এদের দোষ। আরে মনে করুন, আপনার মনে করুন যদি কোনো একটা জায়গা খারাপ, আপনাকে আমি 6টা পাথর দিলাম, কোনোটা তো একটা লাগবে। সে আপনাকে একটু ফোর্স দিল, ওরে বাবা এ যদি খুব ভালো জ্যোতিষ, এর কাছে চলে যাও। একটা মানুষের পড়াশোর বলছে 2টোর বেশি পাথর পড়া উচিত নয়। যে যে পড়েছে সে পড়তেছে। নিজের কর্মদণ্ড নেবার জন্য 2টোর বেশি পাথর দেওয়া হয়, কারণ এটা এই জন্মে না গেলেও পরের জন্মে সেইটা যাবে। আর তুমি তো গ্রহকে চাপছো, পাওয়ার আপ করছো, পাওয়ার আপ তো করছো। মনে করুন এই জন্মে আপনাকে 4টে থাপ্পড় ভগবানের মারাচ্ছিল, পরের জন্মে যখন জন্মাবেন এই জন্মের 4 গুণ, মানে 16টা থাপ্পড় প্লাস পরের জন্মের যে কটা লেখা অতগুলো থাপ্পড় মারবে আপনাকে। ওই জন্য বলাই যায় যে বেশি রেমেডি গ্রহের করতে নেই, কার্মিক রেমেডি করুন, দান করুন, মানুষের উপকার করুন, ভালোভাবে মন্ত্র উচ্চারণ করুন, বা বিভিন্ন রকম দীক্ষা নিয়ে করুন। ওই ব্যবসা দীক্ষা নেওয়া হয় না। দীক্ষা মানে ব্যবসায়ী দীক্ষা নয়, অরিজিনাল দীক্ষা। মন্ত্রের মধ্যে শক্তির একটা ভাইব্রেশন থাকে, সেটা করলেও মানুষ অনেক উপকার পায়। বুঝতে পারলেন? আচ্ছা, আপনার এই কথার মধ্যে আমি আর একটা নতুন শব্দ পেলাম, লাল কিতাব। এটা কি কোনো মানে জাদুটোনা টাইপ কিছু? ও আবার হ্যাঁ, বাংলা, আমি বাংলার যা বইটা দেখেছি, বাংলায় যেটা আছে ওটা লাল কিতাব নয়, ওটা হচ্ছে
মূর্খের মূর্খামির বই, মূর্খের মূর্খামির বই। লাল কিতাব কোথা থেকে এসছে, কে লাগিয়েছে, আগে ভালো করে লাল কিতাবের উৎস বুঝতে হবে। লাল কিতাব কি অরিজিনালি? লাল কিতাব হচ্ছে প্রচন্ড অ্যাডভান্স, পড়াশোনার থেকেও নিয়েছে, তার থেকেও অ্যাডভান্স কিছু কিছু জিনিস আছে যে জানে না, যে পড়েনি, তার ক্ষেত্রে হয়তো ওই লাল কিতাবের এরা কি করছে এখন আবার নতুন শুরু করেছে, লাল কিতাবের বাংলায় বই পাওয়া যায়। লাল কিতাব পড়তে গেলে না মোটা মোটা 5টা বই পড়তে হবে। প্রথম বই হচ্ছে লাল কিতাব 1939, তারপরে 1940, 1941, 42, 1952, টোটাল 5টা বই আছে। এইরকম মোটা মোটা অরিজিনাল বইটা উর্দুতে লেখা আছে। সেই বইটা থেকে বেনি মাধব গোস্বামী হিন্দিতে ডিটো কপি করা। লাল কিতাব তো এইভাবে লেখা, লাল কিতাব সব কবিতার আকারে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেমন ওদের বই না, ওর মধ্যে কোনো তন্ত্র মন্ত্র নেই। লাল কিতাবের রেমেডির মানে কি, মনে করুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাঘ আমার সামনে পড়ে গেছে, লাল কিতাব কি করবে, দুজনের মাঝখানে লাল কিতাবের রেমেডি কি করবে, রেমেডি কথার অর্থ আপনাকে বাঁচাবে কেমন করে, ও আস্তে 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 করে একটা ইটের পাঁচিল তুলবে, বাঘ জাম্প যত করবে ইট তত বাড়তে থাকবে, পাঁচিলের উৎস তত বাড়তে থাকবে, উপর হতে থাকবে, কিন্তু না আপনাকে হিট হতে দেবে না বাঘকে হিট হতে দেবে। লাল কিতাব কথাটার মধ্যেই তো ব্ল্যাক ম্যাজিকের কোনো গল্পই নেই। লাল তো মঙ্গলের প্রতীক, আমরা বিয়েতে পুজোতে লাল রঙের ইউজ করি, মঙ্গলের মধ্যেই তো মাঙ্গলিক চলে এলো। তো মঙ্গল মানে কি, আপনার যত মাঙ্গলিক কাজে কোন কালার ইউজ করি, লাল কালার ইউজ করি, তাহলে এটা কি করে বলছে ব্ল্যাক ম্যাজিকের ব্রো? তো এই লাল কিতাব অ্যাস্ট্রোলজিটা সম্বন্ধে না জেনে মন্তব্য করা, বা আমি তাদেরকে বলছি যারা আপনারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন, আপনারা যদি পড়তে চান ভালো জায়গা থেকে, ভালো লাল কিতাবের যারা জানকার ব্যক্তি আছে তাদের থেকে গিয়ে আপনারা লাল কিতাবটাকে আগে শিখুন। লাল কিতাবের গ্রামার পড়তে 2 বছর সময় লাগে, সেটাই। গ্রামারের পর আসে লাল কিতাবের প্ল্যানেট, মানে 9টা যে প্ল্যানেট তার। আর আপনারা কি করছেন, এই বাংলার যে বইটা পড়ছেন এর থেকে কিন্তু আপনারা নিজেদেরই কর্ম খারাপ করে ফেলছেন। মানুষকে বলছেন তুমি এই খাবে না, এটা পুঁতে দাও, ওটা এই করে দাও, ওটা জলে ভাসিয়ে দাও, অনেক কিছু আছে। লাল কিতাবে একটা বর্ষফল হয়, সেই বর্ষফল হাতে করে বানানো শিখতে হয়, এবং ওই বর্ষফলে 40 দিন না আমাদের টাইম থাকে। কারোর জন্মদিনের যেদিনকে ওনার জন্মদিন, আমার মনে করুন আপনার ডেট অফ বার্থ হয়তো 30 এপ্রিল 1987, এবারে এবছর হচ্ছে 30 এপ্রিল 2026 হচ্ছে আপনার জন্মদিন। আপনি আমার সাথে যদি 43 দিন আগে আপনার জন্মদিনের মিনিমাম 50 দিন আগে দেখা করেন, সেই বছরের বর্ষফলে যদি কোনো প্ল্যানেট আপনাকে কষ্ট দেয় তাকে শিফটিং করা যায় লাল কিতাবে রেমেডি করে। মনে করুন আমি দেখছি বৃহস্পতি 10ম ঘরে নিচের ফল দেয়, লাল কিতাব তো রেট্রোগেট মানে না, মানে বকরি মানে না, লাল কিতাব অস্ত মানে না, লাল কিতাব কোনো ডিগ্রি মানে না। ওই গ্রহটা যদি নিচের ঘরে চলে গেলে, বৃহস্পতি নিচস্থ হবে 10th হাউসে গেলে, তখন আমি বৃহস্পতিটাকে তার পাওয়ার হাউস করে 4-এ আনতে পারি, শিফট করতে পারি বৃহস্পতির বস্তুকে দান করে। আচ্ছা আচ্ছা, কোথায় দান করব সেটা আমার ব্যাপার, আমি দেবালয়েও দান করতে পারি, তার সিস্টেম আলাদা, আমি সেটাকে জলেও দান করতে পারি, এগুলো করা যায়, কিন্তু মাঝপথে করা যায় না। এই যে 43টা দিন আগে বললাম দেখা করার কথা, তার পেছনে একটা কারণ হচ্ছে লাল কিতাবে অভিজিৎকেও নক্ষত্র ধরা হয়, টোটাল 28টা নক্ষত্র, 12টা রাশি, 1.5 দিন রাহুর, 1.5 দিন কেতুর, এটাকে যোগফল করলে 43 আসবে, 28 + 12 + 1.5 + 1.5, ওইটাকে শিফট করানো যায়। তো লাল কিতাব কোনো জাদু টোনার বই নেই, লাল কিতাবে এক ফোঁটাও জাদু টোনা নেই, মিথ। আচ্ছা, তাহলে এই রঙের ব্যাপারে একটু জানার ছিল। কোন রং? মানে কোনো রং ধরুন বলে এই রং পড়তে নেই, ওই রং পড়তে নেই, এরকম কিছু ব্যাপার আছে? ধরুন আমি শুনেছি যে শনিদেব পীড়িত থাকলে লাল রঙের কিছু পড়তে নেই। ওরকম কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে শনিদেব পীড়িত থাকলে লাল রঙের কিছু পড়তে নেই, এগুলো তো বলছি এগুলো বাংলার জিনিস, এগুলো বাজে জিনিস, এগুলো নোংরামি করছে, নিজের জ্ঞানটা অপূর্ণ থেকে গেছে। ওপর লাল কিতাব, লাল কিতাব আজকে আমি যখন পড়া শুরু করি, বা আমি লাল কিতাবেই আমার গুগলের যে প্রোফাইল সেটা লাল কিতাবের উপরেই, কারণ কলকাতাতে ছেড়ে দেন, মোটামুটি ইন্ডিয়াতে আমাকে লাল কিতাব অ্যাস্ট্রোলজার নামে চেনে, লোকে পরিচিতি আছে, পড়াই এবং চেনে, পরিচিতি এইটুকুনি আছে। এবং লাল কিতাবের সব থেকে বড় জিনিস কি,
লাল কিতাবকে কেউ পড়তে পারে না। লাল কিতাব নিজেই বলছে, লাল কিতাব নিজের অ্যাস্ট্রোলজারকে নিজে ডিসাইড করবে। প্রথম ফরমানেই লেখা আছে এই জিনিসটা। ওকে, ঠিক আছে, প্রথম ফরমানেই লেখা আছে। ফরমান কেন, উনি তো উর্দুতে লিখেছেন, তাই ফরমানই বললাম। লাল কিতাবে ঘর বলে না, লাল কিতাবে খানা বলে। ওকে, যে ঘরগুলো হয় কুণ্ডলীর, তাকে খানা বলে। এরা প্রচুর কিছু লাল কিতাবে আছে। ওই কালার নিয়ে গল্প, ওসব করার দরকার কি আছে? এগুলো তো অর্ধ শিক্ষা। আমি বললাম না, প্রথমে আসবে লাল কিতাবে, ফার্স্ট আসবে তোমার গ্রামার, প্ল্যানেটকে কেমন করে দেখবো। তারপরে আসবে প্ল্যানেট, মানে প্রত্যেকটা প্ল্যানেটকে পড়তে হয় ইন্ডিভিজুয়াল। তারপরে আসবে তোমার নিশানিয়ান। যেমন কারোর যদি রাহু নবমে থাকে, নিশানিয়ান কি বলছে, এই ধরনের ব্যক্তি পুজো পাঠের দিকে বেশি মতিগতি হবে না। এই ধরনের ব্যক্তির কি মতিগতি হবে, একটু ইন্টারকাস্ট ম্যারেজ করার, ইন্টারকাস্ট রিলেশন করার। কিন্তু এই রাহুটা নবম ভাবে এলে এটা কেন করলো, তার এক্সপ্লেনেশনটা আমি জানি না। আমি বলে দিলাম তাকে, তুমি এক কাজ করবে, রাহুর কাজ করে দেবে। কিন্তু এটাই জানে না, লাল কিতাবে কোনো দিনও বসে থাকে যে প্ল্যানেট বসে আছে তার রেমেডি দেওয়া যায় না। যে ভাবের যে কারক প্ল্যানেট, কারক মানে যে ভাবের স্বামী, সেই ভাবের স্বামীকে সে পীড়িত করছে, সেই ভাবের রেমেডি করতে হয়। ওকে, এই জন্য বলছি, আপনারা যারা লাল কিতাব করেন বা লাল কিতাবের রেমেডি করতে যান, দয়া করে লাল কিতাব যারা প্র্যাকটিস করে তাদের ব্যতীত কাউকে দিয়ে লাল কিতাব রেমেডি না নিয়ে করবেন না। তাতে হিতে বিপরীত হবে। কারণ লাল কিতাবের রেমেডি অবত্য। এই যে আমি রেমেডি দিই, বলে দিই, মেনশন করে দিই লোককে, কেন এ পুরো অ্যালোপ্যাথিক ওষুধ। একদম অন ক্যামেরায় বলছি অ্যালোপ্যাথিক ওষুধ। বহরমপুরের একজনকে আমি দেখেছিলাম, উনি যদি আমার পডকাস্ট ওনার অব্দি পৌঁছে, তো উনি জানতেও পারবেন, দেখতেও পাবেন। উনি নিজে ভুক্তভোগী। তার ওনার কিছু প্রবলেম ছিল, তো ওনাকে আমি কিছু কাজ করতে দিয়েছিলাম। উনি কাজটা করেন। 7টা 43টা কাজ আমি করতে বলেছিলাম, 43 দিনের যেহেতু রেমেডি, তো 43টা শুক্রবার আমি কিছু করতে দিয়েছিলাম। তো উনি প্রথম 6-7 দিন করার পর ভালো ফল পেয়ে যান। তো উনি বন্ধ করে দেন কাজটা। 1.5 মাস যেতে না যেতে ওনাকে হসপিটালে যেতে হয়। উনি আমাকে হসপিটাল থেকে ফোন করেন যে দাদা আমি কি করবো। আমি বললাম, আপনি কি ওই কাজটা কি করছেন? বলছে না, আমি তো ভালো হয়ে গেছিলাম, বন্ধ করে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে, লাল কিতাবের রেমেডিতে যেটা কোর্স আছে পুরো করতে হবে। লাল কিতাবে অনেক রেমেডি আছে। কোর্ট কেস জেতারও রেমেডি আছে। কোর্টে আপনি যাবেন, জজ আপনার এগেনস্টে যাবেই না, এবং সেই রেমেডি করতে 50 টাকা খরচা করে। এই জন্য এখনকার জ্যোতিষীরা এখানকার, যেহেতু ব্যবসা হবে না, তাই এরা লাল কিতাব শেখে না। তাই এরা নারী অ্যাস্ট্রোলজি শেখে না। এরা কি শিখছে, যেখানে ধান্দা আছে, যেখানে পয়সা আছে, যেখানে মানুষকে একটা ট্র্যাপে এরা ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝাতে পারলাম তো? লাল কিতাব সম্বন্ধে আশা করি কিছুটা হলেও আমি জানিয়ে দিলাম। আচ্ছা, আপনি তো এত রকমের জ্যোতিষ চর্চা করেছেন। করিনি, করিনি মানে আমি বলছি আমি পড়ছি। আমি কিছু জানি না, আমার কোনো মুকুট টুকুট লাগে তো বলে না, এর কোনো শেষ নেই। এর কোনো শেষ নেই, সমুদ্রের মতো। হ্যাঁ, তাও তো অনেক বিভাগে আপনার যাতায়াত, অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন। তো সবারই একটা প্রশ্ন আছে, সবারই জানার ইচ্ছে আছে, মৃত্যুর পর কি হয় আসলে, মানে এই ব্যাপারে যদি কিছুটা হলেও আলোকপাত করতে পারেন। আচ্ছা দেখুন, যখন কারোর মৃত্যু হচ্ছে, আমি গুরুর পুরাণ অনুযায়ী বলছি, আত্মার যখনই মৃত্যু হচ্ছে, আত্মা কি দেখতে পাচ্ছে? হঠাৎ করে তার শরীর থেকে তার প্রাণটা বেরিয়ে গেল, প্রাণ বায়ুটা, কারণ আত্মা তো অবিনিশ্বর, আত্মার তো কোনো নেই, মানে ক্ষতি, খারাপ, লয়, ক্ষয় কিছুই নেই আত্মার। এই আত্মাটাকে বলছে গুরুর পুরাণে যে আত্মা যেহেতু অবিনিশ্বর, আত্মা যখন শরীর থেকে বেরোলো, প্রথমে সে বারবার চেষ্টা করে তার শরীরের ভেতরে আবার প্রবেশ করার। যখন মৃত্যুর টাইমটা হচ্ছে, যখন কারোর মৃত্যু হয়, এটাকে একটা জিনিস বলা হয়, সেটা আমি পরে হয়তো কোনোদিনও পডকাস্টে বলবো। সে এই জীবনে যা যা করেছে সে দেখতে পায়। তার ক্ষেত্রে ওটা কয়েক ঘন্টা মনে হয়, কিন্তু এটা 3 মিনিটের একটা রিল হয়। সে চোখের সামনে দেখতে পায় প্রাণটা যাবার আগে, যে এই জন্মে, তার জন্ম থেকে এই যে যাবতীয়তে রইল, তার অবধি যে টাইমটাকে সে দেখতে পায়, সে কি কি কর্ম করেছে লাইফে, কাকে ঠকিয়েছে, কাকে কষ্ট দিয়েছে, তার মনে হয় অনেকক্ষণ। তারপরে তার প্রাণটা বেরিয়ে যায় শরীর থেকে।
মানে ভগবান শিব শনি রূপে এসে যমকে ইনস্ট্রাকশন দেয় যে ওর ওখান থেকে জল তত্ত্বটাকে খিঁচে নেওয়া। যমের কাজ হচ্ছে আপনার বডি থেকে জল তত্ত্বটাকে খিঁচে নেওয়া, মানে তার পাশ দিয়ে জলের তত্ত্বটাকে নষ্ট করে দেয়। তো একটা তত্ত্ব নষ্ট হয়ে গেলে এই পঞ্চতত্ত্বের শরীর আপনি বাঁচবেন না। এবার এই আত্মা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এবার কি করছে, সে বারবার ঢুকতে যখন ব্যর্থ হয়ে যায় তখন সে কি করবে, তখন প্রথমে সে সেই দিনকে কিছুক্ষণের জন্য চলে যায় যমরাজের কাছে। ওখানে গিয়ে নিজের নামটা এন্ট্রি ফেন্ট্রি করিয়ে নিল, দিয়ে আবার নিচে পাঠিয়ে দিল। এবার নিচে এসে ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র কন্যা সবার কাছে ডাকে, কেউ ওকে দেখতে পাচ্ছে না, কেউ সাড়া দিচ্ছে না। এইভাবে ও 13 দিন ডাকতে থাকে। আর প্রচন্ড এই টাইমে ওর ক্ষুধা বৃদ্ধি হয়, কেউ জল দিচ্ছে না, সে কাঁদতে থাকে। এবং সব থেকে বেশি দেখবেন বলে কেউ যখন আমরা শ্মশানে নিয়ে যাই হিন্দুরা, যে মরা পোড়ানোর পর পেছন দিকে তাকাতে নেই, আত্মা কিন্তু ডাকে। সে যখন প্রথম আত্মার ভ্রমটা কখন যায়, যতক্ষণ তার শরীরটা আছে। দেখবেন আগেকার দিনে গ্রামগঞ্জে যখন কেউ মারা যেত, তার বডিটাকে পাহারা দিয়ে লোকে বসে থাকতো। কেন ওই বডিটাকে পাহারা দেওয়ার কারণ আছে, কারণ বিভিন্ন প্রেতও আছে, তারা যদি বডিতে প্রবেশ করে যায় তাহলে কিন্তু অল্প, কারণ ওর তো ওই বডিটা চাই, প্রেত জনিতে সে রয়েছে, তার বডিটা চাই। যে কারণে দেখবেন যত তাড়াতাড়ি হয় মৃত্যুর পর আমরা তাকে হয় দাহ করে দিই, নয় সমাধি করে দিই। এটা প্রত্যেকটা গ্রন্থেই বলা হয়েছে। তো এইবার আত্মা যখন দেখে তার বডিটা, যেটা নিয়ে তার এত অহংকার ছিল, তাতে তো ঢুকতে পারলো না, দাও দাও করে চলে গেল তার বডিটা। সব থেকে হাসির ব্যাপার, আজকে আমার নাম সায়ন, আজকে শ্বাসটা আছে, যে মুহূর্তে শ্বাসটা চলে যাবে 1 মিনিটের মধ্যে আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে বডি। যে আমার বাবা ছিল সে হয়ে যাবে বডি, তার বডি থেকে গন্ধ ছাড়ছে। ঠিক আছে, এগুলো মানুষের বোঝা উচিত। এবার এই বডিটা যেই চলে গেল, আত্মার আর কিছু রইল না। আত্মা তখন নিরুপায়, সে ডাকতে থাকে, কাঁদতে থাকে, এ করতে থাকে। এইবার যেদিনকে 13 দিনের পর তার যখন শ্রাদ্ধ পিণ্ডের কাজ হয়ে গেল, এইবার তখন যম তাকে নিতে আসে, যমের যে দূত আছে নিতে আসে। কিন্তু এর ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। তারপরে তার দীর্ঘ 1 বছরের সফর থাকে যমলোকে যাওয়া। এটা কিন্তু কলিযুগে ঘটছে না, কলিযুগে এই জিনিসটা ঘটে না। কলিযুগে সবকিছুই তো ভগবানরা বলে গেছে যে কলিযুগে আপনি যাই করুন, আপনি যদি একবার নামও করেন ঠাকুরের, আপনাকে কোনো বিধি করতে হবে না, বিচার করতে হবে না। আপনি যদি কৃষ্ণ নামও করেন, হরে কৃষ্ণ করলে, এটা তো মহামন্ত্র কলিযুগের, আপনি সেটাও মুক্তি পাবেন, শুধু আপনাকে নাম করতে হবে। তো কলিযুগে বেসিক্যালি যেটা হয়, পিতৃলোকের যে আমাদের যে পিতৃপুরুষরা আসে, তারা আসে নিতে আত্মাকে। কারণ আত্মার এই কনসেপ্টটাই ভুল মানুষের। আত্মা কিন্তু কোথাও থাকবে না, ওগুলো সত্যযুগ, ওগুলো শেখানোর জন্য বলা হয়েছে। একটা এনার্জি বেরোবে, অন্য জায়গায় আত্মাকে যেতেই হবে, সে যে জনিতেই যাক, সে পতঙ্গ জনিতেই যাক, কুকুর জনিতে যাক। আচ্ছা, এই যে বললেন না আত্মা যায় যমরাজের কাছে এন্ট্রি নেয়, তা যমরাজ কি বিচার করে? ব্যাপারটা দেখুন, এই যে 1 বছরের যে দীর্ঘ পথযাত্রা, গরুর পুরাণ বলছে যমের দূত এলো, কিন্তু আমি ওটাকে ডিফার করলাম কিছুক্ষণ আগে। যমের দূত এলো, আত্মাকে 13 দিন বাদে তার সাধ্য শান্তি হয়ে গেল, আস্তে আস্তে নিয়ে যাচ্ছে দীর্ঘ পথ যমলোকের যাত্রা সে করে। যদি সে পাপী আত্মা হয় তো তাকে পীড়া দিতে দিতে নিয়ে যাবে, সে লাফাবে। আমরা বাৎসরিকে গিয়ে পিণ্ডদান করি, কিন্তু অরিজিনাল পিণ্ডের দানের নিয়ম কিন্তু তা নয়। শাস্ত্র বলছে, গুরুর পুরাণ বলছে প্রত্যেক মাসে 1টা করে পিণ্ড দেওয়া উচিত নিজের পূর্বপুরুষকে যার মৃত্যু ঘটেছে। সেই যে মৃত্যুর 1টা বছর আমরা কি করি, একবারে গিয়ে 12খানা পিণ্ডদান করি বাৎসরিক কাজে, কিন্তু প্রত্যেকবার খেতে পায় না। এই তো কলিযুগ। আত্মার ওই প্রত্যেক মাসে পিণ্ডদানের উপলক্ষ কেন, প্রত্যেক মাসে যখন তার সন্তান তাকে পিণ্ডদান করছে, তখন সে খেতে 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 যায়, ঠিক আছে, ওটাই তার খাবার। এইবার সামনে পড়ে যায় বৈতরণী নদী। যারা লাইফে ভালো কাজ করেছে, ব্রাহ্মণকে গরু দান করেছে বা ব্রাহ্মণের সেবা করেছে, তাদেরকে বৈতরণী নদী পার করতে অসুবিধা হবে না। ওখানে কামধেনু আসবে, এসে বৈতরণী তাকে পার করিয়ে দেবে। কিন্তু যারা করেন, যারা পরস্ত্রীর দিকে নজর দিয়েছে, যারা পরকে ঠকিয়েছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে,
ব্যতিব্যস্ত করেছে, চিট করেছে, তাদের খবর কি হবে? এবার এই বৈতরণী নদীতে দড়ি বেঁধে টানতে টানতে যমদূতেরা নিয়ে যায়। আর এই বৈতরণী নদীতে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব থাকে। বৈতরণী নদীটা দেখলেই ভয় লাগবে, পাপির জন্য ভয় লাগে। পুরো পুঁজ রক্ততে ভর্তি একটি নদী, গরম, তার মধ্যে লাভার মধ্যে সে চেল্লায়। জলে কি হয় মানুষ, এটা হচ্ছে গরম জল, মানে সেখান দিয়ে আত্মাটা যেতে 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 দীর্ঘ পথ করতে করতে একবার করে মরে যায়, আবার যমদূত তার মধ্যে প্রাণ দেয়। কারণ ওরা তো এসে কামড়াবে আত্মাটাকে। আত্মার যে পরিবৃত্তি এরম করতে 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 জমালয় অব্দি যায়। এবার দীর্ঘ সিঁড়ি আছে যমরাজের কাছে যাওয়ার জন্য। ও ভাবে এক্ষুনি উঠে যাবো উপরে, দৌড়তে থাকে। যত উপরে দৌড়ে উঠতে থাকে তত পড়তে থাকে নিচে। পাপী হলে সে পড়বে। এবার আস্তে 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 একটা টাইম সে যমরাজের কাছে পৌঁছায়। তারপরে তার যে মিথগুলো আছে, চিত্রগুপ্ত তার হিসেব দেবে, যমরাজ তাকে জিজ্ঞাসা করবে, করে তার অনুযায়ী বিভিন্ন নরক আছে, বিভিন্ন স্বর্গলোক আছে, বিভিন্ন আছে, এগুলো বলা। কিন্তু একটা জিনিস আমি বলি, যারা শিব বা শক্তির সাধনা করেন বা যারা ভগবান বিষ্ণুর সাধনা করেন, যে গ্রুপেই বা যাদের গুরু মন্ত্র আছে, তাদের কিন্তু যমরাজ অব্দি যেতে হয় না, আগে থেকেই ব্লক করা থাকে জায়গা। কারণ বিভিন্ন লোক আছে, আপনি সেই লোকেই চলে যায়। যারা শিব, আজকে যারা দেখছেন অঘরী, সত্যিকারের যারা অঘরী, তারা মানুষের থেকে কিছু চায় না। যারা নাগা সাধু, তারা সবসময় সন্ন্যাস জীবনে রয়েছে, তারা সব জিনিস থেকে বেরিয়ে গেছেন, সবের উড়তে চলে গেছে। তো এই সব মানুষগুলো যখন এদের যে আত্মাদের, এরা তো মুক্তি পেশির লোকেই থাকবে। এটাই নিয়ম, আর এটাই আমাদের সংস্কৃতি। প্রবলেমটা হচ্ছে আমাদের আজকে সনাতন ধর্মের একটাই সমস্যা, আমরা নিজেদের ধর্মের যে বইগুলো আছে সেগুলো না পড়ে আমরা কোথাকার ওয়াকা, তারপরে কোথাও ডেমন, এইগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আমাদের যে পূর্ব ঋষিরা, তাদের যে ডিভাইন লাইট আমাদেরকে দিয়ে গেছে, তাদের যে দিব্য দৃষ্টি দিয়ে গেছে, সেটার উপর আমরা চর্চা করি না। এবং আমরা কোন একটা মোডালিটি শিখে আমরা নিজেদেরকে রাজজ্যোতিষী বা নিজেদেরকে ভগবান মনে করছি। কিন্তু শাস্ত্রটা, সে তন্ত্র হোক, কিসের জ্যোতিষ হোক, কিসের যে কোনো জিনিসই হোক, পড়াশোনার কখনো কোনো শেষ হয় না। বিদ্যা হচ্ছে সব থেকে বড় জিনিস। যিনি শিখুক, যেভাবেই শিখুক, আপনাকে পড়তে হবে, মোদ্দা কথা পড়তে হবে। ঠিক আছে? আপনার কাছে আজকের আমার শেষ প্রশ্ন, প্রশ্নটা একটু ডিপ। মৃত্যুর আগে যখন মারা যাবে, তার লেখা হয়ে গেছে তার মৃত্যু, সে কি কিছু ফিল করে? একদম ফিল করে, একদম ফিল করে। মৃত্যু যার হবে সে একজনকে দেখতে পাবে। যার মৃত্যু হবে, যেমন চিঠি দিতে আসেন, আপনি একটা কালো দেখতে পুরুষের দর্শন আপনি পাবেন, যেটা কেউ দেখতে পাচ্ছে না। এছাড়াও শুনেছি যে কোনো পরিজনকে দেখতে পায়, মৃত পরিজনকে। হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে বললাম মৃত পরিজন, তার মানে কি যম যদি না আসে, পিতৃলোক থেকেই আসছে। আচ্ছা, মৃত পরিজনকে তো আমরাও স্বপ্নে দেখতে পাই, কিন্তু সেটা নয়। যে মরছে তার স্বপ্নটা আলাদা, তার স্বপ্নটা আলাদা। ওই মৃত পরিজনকে সে সবসময় তার আশেপাশে পাবে। আচ্ছা, ঠিক আছে? তার মানে তার টাইম এসে গেছে, তাকে চিঠি দিয়ে দিয়েছে, তাকে যেতে হবে। দেখুন, এটা এমন একটা এক্সপিরিয়েন্স, এটার মধ্যেও একটা মিথ রয়েছে। কারণ এই এক্সপিরিয়েন্স মানুষের একবারই হয়, আর যখন হয় সেটা আর ব্যাখ্যা করে কাউকে বলে দেওয়ার মতন তার সময় হয় না। যে কারণেই বলা হয়েছে, জন্ম এবং মৃত্যু বিধাতার নিয়মে চলে, কালের নিয়মে চলে। আশা করি বোঝাতে পারলাম কতটা কি আমার এই অল্প শিক্ষায় আমি কতটা আলোকপাত করতে পারলাম। কারণ আমি কোনোদিনই নিজেকে শিক্ষিত মনে করি না, এখনো অনেক কিছু পড়ার বাকি আছে, প্রচুর জিনিস আছে, পড়তে হবে। ঠিক আছে শয়নবাবু, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? না, আমি একটাই কথা বলবো, আপনারা সঠিক জায়গায় যান, সঠিক পরামর্শ নিন। রত্নই শেষ কথা নয়, আপনাদেরকে জানতে হবে সবার আগে যে আমি সঠিক জায়গায় যদি চলি, আমার যদি কর্ম ঠিক থাকে, আমি যদি কোনো একটা, যে কোনো দেবদেবীর যদি, যাকেই আমার পছন্দ হয়, তাকে যদি আমি নিত্য নিজের ভক্তি ভরে ডাকি, নিশ্চয়ই আমি কিছু না কিছু ভালো পাবো। কারণ ভগবানের ঘরে দের থাকে, অন্ধের থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।